আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের একটি আসন নিশ্চিত করতে চান তাদের জন্য ডিউ ডিমার্স কর্তৃক আয়োজিত ঢাবি স্বপ্নপূরণ ব্যাচের যে নিয়মিত ক্লাসগুলো হচ্ছে এর ধারাবাহিকতায় আজকে বাংলা ক্লাস অনুষ্ঠিত হবে। তো সেই বাংলা ক্লাসে আমি আলামিন মুহিত আছি আপনাদের সাথে। আপনারা ক্লাসটি শুরু করার পূর্বেই ক্লাসটি একটু বন্ধুদের সাথে মেনশন করে দিবেন এবং ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে আপনাদের যে বন্ধু বান্ধব আছে তারাও ক্লাসটি করতে পারে। গত ক্লাসে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ব্যাকরণের প্রাথমিক আলোচনা, বাংলা লিপি এবং অপরিচিতা যে গল্পটা ছিল সেই গল্পের পুঙ্খানুপুঙ্খ যে ব্যাখ্যা ছিল সেই ব্যাখ্যাগুলো আমরা গিয়ে কি পড়ছি। আপনাদের উদ্দেশ্য গিয়ে কি বলতে চাই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্সের অর্থাৎ গ ইউনিটের পরীক্ষা দিতে চান তাদের জন্য ডিউ ডিমার্স কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নপূরণ ব্যাচ গ ইউনিট আমাদের গিয়ে কি চালু আছে। আমাদের ক্লাসগুলো যারা নিয়মিত করেন, আমাদের ক্লাসগুলো যাদের পছন্দ হয় বা ভালো লাগে তাদের জন্য এই কোর্সটা করার অনুরোধ রইল। দেখেন, এই কোর্সের ভিতরে আমরা 2500 টাকার ভিতরে প্রত্যেকটি ক্লাস, আমাদের তারেক স্যার দীর্ঘ 12 বছর ধরে ক্লাস দিতেছে, আমি আলামিন মুহিত আছি, আমাদের বাপ্পি স্যার আছে, সকলে মিলে আমরা সর্বমোট 200টি ক্লাস এবং 200টি পরীক্ষার মাধ্যমে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গিয়ে দিব। আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আমাদের এই যে কোর্সটা আছে এটা কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। আমাদের এই কোর্সটা বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলোর শেষ পর্যন্ত গিয়ে কোর্সটা চলবে। অন্যান্য সকল জায়গায় যেরকম বিভিন্ন হইতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের জন্য আলাদা আলাদা কোর্স, ইভেন 7 কলেজের জন্য কোর্স চালু করা হয়। আমরা সেই অরাজকতার বিপক্ষে। আমরা চাই, আমরা বিশ্বাস করি যে শিক্ষা বা জ্ঞান একটি মহৎ পেশা। সেই মহৎ পেশায় আপনাদের গিয়ে কি সেবা প্রদান করার জন্য ডিউ ডিমার্সের প্রত্যেকটি শিক্ষক দায়বদ্ধ। তাই ক্লাসটি শুরু করার পূর্বে আমরা অনুরোধ করব, যারাই ডিউ ডিমার্সের এখন গিয়ে কি ক্লাসটি করতেছেন তারা ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। বরাবরের মতোই গিয়ে কি আমি বলতে চাই যে যারা মেধাবী স্টুডেন্ট থাকে, মেধাবী স্টুডেন্টরা গিয়ে কি জানে যে জ্ঞান কখনো একা অর্জন করা যায় না। জ্ঞান বিতরণ করলে জ্ঞানের কি হয়, জ্ঞানের গিয়ে কি পরিধি বৃদ্ধি পায়। তাই সকলে ক্লাসটি শুরু করার পূর্বে আমরা ক্লাসটি একটু শেয়ার করে দেব। আমাদের জয়নাল স্যার আমাদের ক্লাসের ভিতরে আছেন। জয়নাল স্যার, সিরাজগঞ্জের জ্যাম কিরকম একটু জানাবেন। আচ্ছা, তো দেখেন আজকে যে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিতরে আমরা কি কি পড়বো। আমরা সাহিত্যের ভিতরে পড়বো সোনার তরী, আমরা পড়বো ধ্বনি প্রকরণ, পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ, বিপরীত শব্দ। দেখেন, এই যে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের বিপরীত শব্দ আছে এগুলো বিরোচন একটা অংশ। আমাদের যে অত্যাধুনিক এবং বিশ্লেষণ ধর্মী যে শীটটা আছে সেই শীটের ভিতরে আপনার পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ এবং বিপরীত শব্দ খুব সুন্দরভাবে দেয়া আছে। কিভাবে পড়তে হবে তা আমি দেখাই দিব, ঠিক আছে? তো আমরা ক্লাসটি একটু শুরু করি। ক্লাসটি একটু সবাই শেয়ার করে দিবেন, ক্লাসটি একটু মেনশন করে দিবেন, যাতে করে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটি করতে পারে। তো দেখেন, আমরা জানি বাংলা সাহিত্যের, আমরা তাহলে শুরু করতেছি বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যের কি বিভাগ? বাংলা সাহিত্যের গিয়ে কি যুগ বিভাগ। দেখেন, যুগ বিভাগ মানে কি? যুগ বিভাগ মানে আমরা অনেক সময় গিয়ে কি শুনছি একবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী বা গিয়ে কি আপনার চতুর্দশ শতাব্দী, এরকম সহজ শতাব্দী আমরা শুনতে পারছি। তো ঠিক একই রকম এই যে আমাদের বাংলা সাহিত্যটা আছে না, সে বাংলা সাহিত্য বিভিন্ন যুগে পরিবর্তিত হয়ে, বিভিন্ন যুগে বিশ্লেষণ ধর্মী হয়ে আজকে এই সমৃদ্ধ জায়গায় আসছে। এই বাংলা সাহিত্যকে আমরা 3টি ভাগে ভাগ করব। প্রথম যে যুগটা আছে সেই যুগের নাম কি? সেই যুগের নাম প্রাচীন যুগ। তো প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আবার কারো কারো মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এখন জাতির কাছে একটা প্রশ্ন আসলো। কি জাতির কাছে প্রশ্ন? যে ভাই, আপনি তো দুইটা লেখলেন, একটা লেখলেন 650 থেকে 1200 আর একটা 950 থেকে 1200, আমরা কোনটা উত্তর দিব? বিসিএস থেকে ধরে সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার এইভাবে প্রশ্নটা গিয়ে আসে। যদি বলে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা প্রাচীন যুগ শুরু হয় কত সাল থেকে? আমরা বলবো 650 থেকে 1200 পর্যন্ত। যদি বলে আমাদের যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছে, সেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা আপনার যে যোগ বিভাগ আছে, সেই যোগ বিভাগ কত সাল থেকে শুরু হয়? আমরা বলবো 950 থেকে 1200। তাই আমি একটু কমেন্ট করি, ডিউডিমার্সের মেধাবী স্টুডেন্টরা অবশ্যই সেটা রিপ্লাই দিবে। বলেন তো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত সাল থেকে শুরু হয়? সবাই একটু কমেন্ট করে জানাবো। সুনীতি কুমারের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত সাল থেকে শুরু হয়? এই মেধাবীরা এখন পর্যন্ত কিন্তু তারা করতেছে না। কাব্য কথা সবার আগে উত্তর দিছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আবার যদি গিয়ে কি প্রশ্ন করা হয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত সাল থেকে শুরু করা হয়? আমরা বলবো 650 থেকে 1200। আচ্ছা, তারপরে আমরা দেখব যে আর একটা যে যোগ আছে, সেই যোগের নাম কি? সেই যোগের নাম হচ্ছে মধ্যযুগ। কি যুগ? মধ্য গিয়ে যুগ। তো মধ্যযুগ 1201 থেকে 1800 সাল পর্যন্ত। 1201 থেকে কত সাল পর্যন্ত? 1201 থেকে গিয়ে 1800 সাল পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া রে, আমি ভালো নাই। আমি সিলেট থেকে 3টা ক্লাস নিয়ে এসে যে মাত্র আসলাম। তারপরে আপনাদের যাতে কোনো ক্ষতি না হয়, আমি এই যে গলা ভাঙ্গা নিয়েও আপনাদের ক্লাস করতেছি, কিন্তু আপনারা ডিজিটাল মুনাফিক, আপনারা ক্লাসটা শেয়ার করছেন না। আমি অনুরোধ করব ক্লাসটি সবাই শেয়ার করে দিবেন। তো মধ্যযুগ কত সাল থেকে? 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এই মধ্যযুগের ভিতরে একটি গিয়ে কি যোগ আছে, সেই যুগের নাম কি? সেই যুগের নাম অন্ধকার যুগ। কি যুগ? অন্ধকার হইতেছে গিয়ে কি যুগ। সে অন্ধকার যুগ কত? অন্ধকার যুগ 1201 থেকে 1350, এই 150 বছর। কত বছর? 150 হইতেছে গিয়ে কি বছর। তাহলে আপনার কাছে মনে হইতে পারে যে ভাই, যে এই যে আমাদের অন্ধকার যুগ আছে, সেই অন্ধকার যুগে কি আপনার লাইট, আলো, বাতি বা সূর্য কি উঠে নাই? না, সূর্য তখন ঠিকই উঠছিল। আমাদের এই যে অন্ধকার যুগে যে 150 বছর ছিল না, সেই 150 বছরে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায়নি। তাহলে আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে নিদর্শনগুলা কেন খুঁজে পাওয়া যায়নি? আমরা জানি যে আমাদের যে বাংলা যে ভারতবর্ষটা আছে, সেই ভারতবর্ষ অনেক সময় পালেরা শাসন করছে, অনেক সময় সেনেরা শাসন করছে, সুলতানরা শাসন করছে, মোগলরা শাসন করছে। তো যখন সুলতানরা আসছে, তখন পালদের যত প্রকার সাহিত্য আছে তারা পোড়ায় ফেলছে। যখন সেনেরা আসছে, তখন সুলতানদের যত সাহিত্য ছিল সব পোড়ায় ফেলছে। তো এই যে আমরা দেখবো যে 1201 থেকে 1300 সাল পর্যন্ত মুঘলরা আমাদের ভারতবর্ষে আসছিল, তখন তারা পূর্ববর্তী আমাদের যত প্রকার নিদর্শন ছিল সব তারা পোড়ায় ফেলছিল। এই জন্য আমরা এই যুগে কিছু খুঁজে পাই না। তাহলে একটু বলেন তো, অন্ধকার যুগ সর্বমোট কত বছর ছিল? অন্ধকার যুগ সর্বপ্রথম সর্বমোট কত পর্যন্ত ছিল অন্ধকার যুগ? অন্ধকার যুগ সর্বপ্রথম কত পর্যন্ত ছিল? অন্ধকার যুগ কত বছর পর্যন্ত ছিল? সবাই একটু আমরা কমেন্ট করব। অন্ধকার যুগ কত বছর পর্যন্ত গিয়ে কি ছিল অন্ধকার যুগ? অসংখ্য গিয়ে কি ধন্যবাদ। কি ববিতা ত্রিপুরা, অন্ধকার যুগ না 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 কাব্য কথা 150 বছর। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাকে যদি বলে যে অন্ধকার যুগ মানে কি, আমরা বলবো যেই যুগের ভিতরে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায়নি। এখন দেখেন, আধুনিক যুগ 1801 সাল থেকে বর্তমান। তাহলে আপনার কাছে প্রশ্ন আসতে পারে, ভাই আমি এই যুগগুলা কেন পড়বো? আপনারা বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিযোগিতামূলক যে পরীক্ষা আছে, বিসিএস, তারপরে বিজিএস, জুডিশিয়ারি, শিক্ষক নিয়োগ, আপনি দেখবেন যে সেখানে কি করছে, একটা কবির নাম উঠাই দিছে, বলছে এটা কোন যুগের কবি। দেখেন, আপনাকে যদি বলা হয় 1899 সালে জন্মগ্রহণ করছে কাজী নজরুল ইসলাম, তাহলে বলেন 1899 সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে, কাজী নজরুল ইসলাম কোন যুগের কবি? সে কি মধ্যযুগের নাকি আধুনিক যুগের? আবার 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে। তাহলে আপনাকে প্রশ্ন করবে রবীন্দ্রনাথ ঠাকুর কোন যুগের কবি? আমরা লিখবো আধুনিক যুগের কবি। আমরা সকলেই আমরা বঙ্গ ভাষা একটা কবিতা পড়ছিলাম ক্লাস 8 অথবা 9-এ, আপনাদের মনে আছে? বঙ্গ ভাষা একটা কবিতা পড়ছিলাম। সেই বঙ্গ ভাষা কবিতার ভিতরে যে লেখকের নাম ছিল, সেই লেখকের নাম কি? লেখকের নাম ছিল আব্দুল হাকিম।
সেই আব্দুল হাকিম কিন্তু জন্মগ্রহণ করছিল 1730 অথবা সামথিং, আমরা 1700 ধরি। তাহলে যেহেতু সে 1700 সাল পর্যন্ত জন্মগ্রহণ করছে, সে কি আধুনিক যুগের কবি? না, সে ছিল মধ্য যুগের কি কবি। সবাইকে আমরা বুঝতে পারছি? তাহলে আমরা দেখব যে কবি পরিচিতির যে সালটা দেওয়া আছে না, সেই সাল থেকে আপনাকে প্রশ্ন করবে যে প্রাচীন যুগের কি কবিকে, মধ্য যুগের কবিকে, আধুনিক যুগের কবিকে। তাহলে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কিত যে আলোচনাটা আমরা কি সবাইকে বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে একটু আমরা কমেন্ট করব। বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কিত যে আলোচনা আমরা কি সবাইকে বুঝতে পারছি? প্লিজ একটু কমেন্ট করবেন। বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে যে কি আমাদের যে কথাগুলো আছে সেগুলো কি আমরা বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে ভাইয়াকে একটু কমেন্ট করে আমরা জানাবো। এখন আমরা দেখব যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের যে নিদর্শন। দেখেন আমাদের যে লেকচার শিটটা আছে না, সেই লেকচার শিটে আপনি প্রাচীন যুগের অনেক নিদর্শনটা মানে অনেক কিছু তথ্য পাবেন। তো আমরা সেখান থেকে বেছে বেছে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিব। আমাদের লেকচার শিট যারা পাইছেন তারা একটু টিক চিহ্ন দিয়ে রাখবেন, যারা পান নাই তারা একটু নোট করে রাখবেন। প্রাচীন যুগের অন্যতম নিদর্শনের নাম কি, অথবা একটি নিদর্শনের নাম কি, সেটা হচ্ছে চর্যাপদ। নিদর্শনের নাম কি? চর্যাপদ। এই যে চর্যাপদটা আছে সেই চর্যাপদ আপনার পাওয়া যায়, চর্যাপদ পাওয়া যায় 1907 সালে নেপালের রাজদরবার থেকে। এই চর্যাপদ প্রকাশ করা হয় আপনার 1916 সালে। কত সালে? 1916 সালে। তাহলে আপনার কাছে মনে হইতে পারে এই যে দীর্ঘ যে 9টি বছর আছে, এই 9টি বছর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, আমি একটু লিখে নিই যে কি পায়কে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, শাস্ত্রী। তাহলে আপনার কাছে মনে হইতে পারে এই যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আছে, সে 9টা বছর আসলে কি করছে। দেখেন চর্যাপদটা যখন নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে পাওয়া গেছে, তখন আসামের মানুষ দাবি করে এটা অসমিয়া ভাষায় লেখা, উড়িষ্যার মানুষ দাবি করে এটা উড়িয়া ভাষায় লেখা, আমরা বাঙালিরা দাবি করি এটা বাংলা ভাষায় লেখা, সংস্কৃতের মানুষ দাবি করে এটা সংস্কৃত ভাষায় লেখা। তো এই যে 9টি বছর, এই 9টি বছর এটা বিচার বিশ্লেষণ করা হয়েছে যে আসলে চর্যাপদ কাদের কি লেখা। তো 9টি বছর বিচার বিশ্লেষণ করে আমরা দেখলাম যে চর্যাপদ আসলে আমাদের বাংলা ভাষায় লেখা। তাহলে চর্যাপদ পাওয়া যায় কত সালে? 1907 সালে। চর্যাপদ প্রকাশ করা হয় কত সালে? 1916 সালে। চর্যাপদ পায় কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কে পায়? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, এই যে চর্যাপদটা আছে, এই চর্যাপদ কোন ছন্দে রচিত? এই চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দ আমরা সকলেই জানি, ছন্দ নিয়ে আমরা গত ক্লাসেও পড়ছি। তাহলে মাত্রাবৃত্ত ছন্দ মানে কি? চর্যাপদের প্রতিটা ছন্দের ভিতরে কি আছে? একটা মিল আছে। যেমন বলা আছে কা আ তরু বড় পাঞ্চবি ডালো চঞ্চল টিয়ে পয়সা কালো। তাহলে কা আ তরু বড় পাঞ্চবি ডালো, প্রথম লাইনটা কি ছিল? ডাল। তারপর চঞ্চল চিয়ে পয়সা কালো, তাহলে ডালো কালো, মিল আছে নাকি নাই? তাহলে চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে কি রচিত। আচ্ছা, আমরা আরেকটু দেখি এই যে চর্যাপদটা আছে, এই চর্যাপদ কোন ভাষায় রচিত? এই চর্যাপদ কি সান্ধ্য ভাষা বা আলোয়াধারী ভাষায় রচিত। সান্ধ্য ভাষা বা কোন ভাষা? সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষায় কি রচিত। তাহলে আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে কি ভাই বাংলা শব্দ মানেই ছন্দ। জি কণিকা, আমরা তাহলে কি না বুঝলে আমরা একটু কমেন্ট করব, এছাড়া আমরা একনিষ্ঠভাবে মনোযোগ সহকারে আমরা দেখব। হ্যাঁ ভাইয়ারা? আচ্ছা, তাহলে আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা মানে কি? এটা তো জীবনে শুনি নাই। দেখেন, সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা মানে সন্ধ্যাবেলা, যে সন্ধ্যাবেলা আছে এটাকে না বলা যায় রাত, না বলা যায় দিন, মানে কি আপনার এটা সন্ধ্যার সময়। তো চর্যাপদের যে ভাষাটা আছে এর কিছু কিছু শব্দ বোঝা যায়,
কিছু কিছু শব্দ বোঝা যায় না। এজন্য চর্যাপদকে বলা হয় সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা। সন্ধ্যার যে সময়টা আছে, এই সন্ধ্যার সময় যেমন আমরা এটাকে না বলতে পারি রাত, না বলতে পারি দিন, অর্থাৎ চর্যাপদের যে শব্দগুলো আছে এগুলা কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। এজন্য একে বলা হয় সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা। তাহলে বলেন চর্যাপদের ভাষা সম্পর্কে সবাইকে আমরা বুঝতে পারছি? যদি বুঝা থাকি তাহলে ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবো। আচ্ছা, এই যে চর্যাপদ আছে, এই চর্যাপদের পদ সংখ্যা, চর্যাপদের পদ সংখ্যা কয়টি? চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে 51টি। কতটি? 51টি। কোন কোন জায়গায় 50টি দেয়া, কোন কোন জায়গায় 51টি দেয়া, তবে সর্বজন স্বীকৃত হইল 51টি হচ্ছে গিয়ে কি চর্যাপদের পদ সংখ্যা। আচ্ছা, তো এই পদ সংখ্যার ভিতরে সবগুলা কি পাওয়া গেছিল? না, সবগুলা হচ্ছে গিয়ে কি পাওয়া যায়নি। তাহলে কোন কোন বিষয়গুলা পাওয়া যায়নি? তাহলে 24, 25 আর 48 নাম্বার যে পদগুলো আছে, এই 24, 25 আর 48 নাম্বার পদটি কি করা যায়নি? এটা হচ্ছে গিয়ে কি পাওয়া যায়নি, মানে কালক্রমে এগুলা কি করছে? হারায় গেছে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে চর্যাপদ সম্পর্কে প্রাথমিক আলোচনা আমরা কি সবাইকে বুঝতে পারছি? আমরা একটু মুছে দিব, হ্যাঁ, আমরা একটু মুছে দিব, আমাদের বোর্ডটা একটু খালি করতে হবে, কারণ চর্যাপদ সম্পর্কে আরো অনেক তথ্য আছে আমরা দিব। আচ্ছা, চর্যাপদ সম্পর্কে আমরা আরেকটু তথ্য দিব, হ্যাঁ। আচ্ছা, দেখব এই যে চর্যাপদ যে হচ্ছে গিয়ে কি আছে, এই চর্যাপদের একমাত্র মহিলা কবি, একমাত্র মহিলা হচ্ছে গিয়ে কি কবি, এই একমাত্র মহিলা কবির নাম কি? একমাত্র মহিলা কবির নাম হচ্ছে কুক্কুরিপা। দেখেন এই যে হচ্ছে গিয়ে কি, এটার ভিতরে একটু দাগ দিয়ে রাখবেন, একমাত্র মহিলা কবি। এইটা থেকে আপনার দুই ভাবে প্রশ্ন আসতে পারে। আপনাকে যদি বলে, আচ্ছা আমি লেকচার শিট পাইনি, কোথা থেকে পাবো? আপনি কায়ুম ভাইয়া, আপনি যদি ভর্তি হয়ে থাকেন অবশ্যই ডিউ ডিমার্সের লেকচার শিটটা আপনি পাবেন। আর যদি ভর্তি না হয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে আমরা দুঃখিত। কথাটা কি বুঝতে পারছেন? আমাদের লেকচার শিটটা শুধুমাত্র ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য। আচ্ছা, বলা আছে চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি? সেটা হচ্ছে কুক্কুরিপা। তাহলে আপনাকে এটা থেকে আবার ঘুরায় ফিরায় প্রশ্ন করতে পারে। কি কি প্রশ্ন বলতে পারে? বাংলা সাহিত্যের আদি মহিলা কবির নাম কি? তাহলে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, এটার ভিতরে একটা মাত্র বেডি ছিল, তার নাম কি? কুক্কুরিপা। তাহলে সে আদি কবি। বুঝতে পারছেন? তাহলে আমরা একটু সবাই বলবো, বাংলা সাহিত্যের আদি মহিলা কবির নাম কি? বাংলা সাহিত্যের আদি মহিলা কবির নাম কি? উত্তর কি হবে? কুক্কুরিপা। যদি বলে বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহিলা কবির নাম কি? উত্তর হবে কুক্কুরিপা। যদি বলে চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি? এটারও উত্তর হবে গিয়ে কি? কুক্কুরিপা। বুঝতে পারছি? আচ্ছা, দেখবো আমরা চর্যাপদের, আমরা জানি ভূসুকুপা আছে, তিনি হচ্ছে গিয়ে কি প্রথম লেখছে, লুই পা আছে। আমরা এটা থেকে এখন যাব সর্বোচ্চ পদ। এগুলো তো মানে স্বাভাবিক বিষয়। সর্বোচ্চ পদ লেখে হচ্ছে কানহপা। আমরা সকলেই জানি তিনি 13টি পদ হচ্ছে কি লিখছে। এই কানহপার আরেকটি নাম কি ছিল? কানহপার আরেকটি নাম হচ্ছে কৃষ্ণাচার্য। কানহপার আরেকটি নাম কি? কানহপার আরেকটি নাম হচ্ছে কৃষ্ণাচার্য। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার লিখবেন যে হচ্ছে গিয়ে কি বংশ। চর্যাপদ কোন বংশের শাসনামলে লেখা হয়? শাসনামলে চর্যাপদ কোন বংশের শাসনামলে লেখা হয়? চর্যাপদ পাল বংশের শাসনামলে লেখা হয়। কোন বংশের শাসনামলে? চর্যাপদ হচ্ছে পাল বংশের শাসনামলে লেখা হয়। তাহলে সবাইকে আমরা বুঝতে পারছি যে চর্যাপদ সম্পর্কিত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে তথ্য আছে আমরা কি সবাইকে বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে একটু ভাইয়াকে কমেন্ট করে জানাবো প্লিজ। যদি বুঝে থাকি তাহলে একটু ভাইকে কমেন্ট করে জানাবো প্লিজ, অনুরোধ থাকবে। এখন আমরা পড়বো যে মধ্যযুগ সম্পর্কে। মধ্য হচ্ছে গিয়ে কি যোগ। আচ্ছা, আপনারা এখনো আমি দেখতেছি অনেক ডিজিটাল মুনাফিক আছেন, হ্যাঁ ডিজিটাল। আমি ভর্তি হয়েছি কাইম ভাইয়া, তাহলে মনে হয় আপনি আমাদের যে আছে ডিউ ডিমার্সের যে পেজ আছে, আপনি সেখানে একটু বাপ্পি ভাইকে নক দিবেন, আমি অনুরোধ করব। তাহলে বাপ্পি ভাই আপনাকে সাথে সাথে লেকচার শিটটা দিয়ে দিবে। এখনো অনেক মুনাফিক আছে, ডিজিটাল মুনাফিক, তারা ক্লাস করতেছে কিন্তু ক্লাসটা শেয়ার দিচ্ছে না। সেই সকল মুনাফিকদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ডিজিটাল ধিক্কার দিলাম আমি, ঠিক আছে? ডিজিটাল ধিক্কার। আচ্ছা দেখেন, এই যে মধ্যযুগ আছে, সেই মধ্যযুগের অন্যতম নিদর্শন,
মধ্যযুগের অন্যতম নিদর্শন। তাহলে মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম কি? মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম কি? মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, যদি আমাকে প্রশ্ন করা হয় যে মধ্যযুগের অন্যতম নিদর্শনের নাম কি? মধ্যযুগের অন্যতম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। হীরামণি, আমি ভর্তি হয়েছি, তুই তো ভর্তি হবি, ভর্তি না হলে তোর খবর আছে। আচ্ছা, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন আছে, এই শ্রীকৃষ্ণকে কীর্তনকে বলা হয় যে খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কবিতা, খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম বই, ভাষায় রচিত প্রথম বই। তাহলে যদি বলে যে খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম বইয়ের নাম কি? আমরা বলবো শ্রীকৃষ্ণ কীর্তন। যদি বলে খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম বইয়ের নাম কি? আমরা বলবো কি? শ্রীকৃষ্ণ কীর্তন। আবার দেখেন, এই চর্যাপদকে হচ্ছে গিয়ে কি বলা হয়? এই শ্রীকৃষ্ণ কীর্তন লেখককে, শ্রীকৃষ্ণ কীর্তনের লেখকের নাম হচ্ছে বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তনের লেখকের নাম কি? লেখকের নাম হচ্ছে বরুচণ্ডী দাস। আসলে তার নাম কিন্তু বরুচণ্ডী দাস না, তার আসল নাম হচ্ছে অনন্ত বড়ু। তার আসল নাম কি? অনন্ত হচ্ছে গিয়ে কি বড়ু। তাহলে যদি কোথাও আমি বরুচণ্ডী দাস না পাই, তখন আমি ডাক দিব কি? অনন্ত বড়ু। বুঝতে পারছেন? তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনকে কি বলা হয়? খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম বই। শ্রীকৃষ্ণ কীর্তনের লেখককে বরুচণ্ডী দাস। বরুচণ্ডী দাসের আসল নাম কি? বরুচণ্ডী দাসের আসল নাম হচ্ছে অনন্ত হইতেছে গিয়ে কি বড়ু। বুঝতে পারছি সকলকে? আচ্ছা, তো কালক্রমে আমরা যে দেখব যে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন আছে সেটাও হারায় গেছিল। এই শ্রীকৃষ্ণ কীর্তন পায় কে? শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে গিয়ে কি পায় শ্রী বসন্ত রঞ্জন দাস। শ্রী বসন্ত রঞ্জন কি দাস, তিনি হইতেছে গিয়ে কি পায়। শ্রীকৃষ্ণ কীর্তন লেখছে কিন্তু বরুচণ্ডী দাস। কিন্তু দেখেন একটা জিনিস মনে করে দেখেন, এখনকার যুগে আমি যেরকম ডিজিটাল বোর্ড ব্যবহার করছি, আপনি মোবাইল ব্যবহার করছেন, বা আপনি খাতায় কলমে লিখে রাখতেছেন, আগেকার যুগে কিন্তু খাতা কলম ছিল না। তো কোরআন শরীফ, শ্রীকৃষ্ণ কীর্তন, রামায়ণ, এগুলো কোথায় লেখা হয়েছিল? এগুলো লেখা হয়েছিল গাছের বাকলে, তাল পাতায়, খেজুর পাতায়, এগুলো লেখা হয়েছিল। তো কালক্রমে সেগুলো কি হয়েছে? হারায় গেছিল। তখন এই শ্রী বসন্ত রঞ্জন দাস পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে এক গোয়াল ঘর থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তনটা সে পায়। বুঝতে পারছেন? এই শ্রীকৃষ্ণ কীর্তনটা সে পায়। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনটা পেয়েছিল কে? শ্রীকৃষ্ণ কীর্তন পেয়েছিল শ্রী বসন্ত রঞ্জন দাস। শ্রীকৃষ্ণ কীর্তনের লেখককে বরুচণ্ডী দাস। বুঝতে পারছি? আচ্ছা, এই যে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন আছে না, এই শ্রীকৃষ্ণ কীর্তনের কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের পৃষ্ঠা সংখ্যা, শ্রীকৃষ্ণ কীর্তনের হচ্ছে গিয়ে কি পৃষ্ঠা সংখ্যা। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পৃষ্ঠা ছিল 452টি। কতটি পৃষ্ঠা ছিল? 452টি। পাওয়া যায়নি, সকল পৃষ্ঠা কিন্তু আমরা পাইনি, পাওয়া যায়নি। কয়টি পৃষ্ঠা পাওয়া যায়নি? 45টি হচ্ছে গিয়ে কি পৃষ্ঠা পাওয়া যায়নি। বুঝতে পারছেন? তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমি যেইভাবে হচ্ছে গিয়ে কি সুন্দর করে বিচার বিশ্লেষণ করে দিলাম, আমরা কি সবাইকে বুঝতে পারছি? সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবো অথবা লিখে রাখবো। সবাইকে আমরা বুঝতে পারছি শ্রীকৃষ্ণ কীর্তনটা আমরা কি সবাইকে বুঝতে পারছি? এই বাচ্চারা কথা বলে না, শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমরা কি সবাইকে বুঝতে পারছি? শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে কৃষ্ণকে উৎসর্গ কইরা আপনার কি করা হয়, যে আরাধনামূলক যেই লেখাগুলো লেখা হয় সেগুলোকে বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, আমাদের ইমরান হোসেন উনি হচ্ছে গিয়ে কি বুঝতে পারছে, অসংখ্য ধন্যবাদ। এই বাকিরা কি আমরা বুঝতে পারছি শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে? বাচ্চারা ক্লাসটা একটু শেয়ার করে দাও। এত মোটা একটা মানুষ হচ্ছে গিয়ে কি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছে ক্লাসটা শেয়ার করে দিচ্ছে। আপনাদের কি ভয় লাগে না যে এই মোটা মানুষটা হচ্ছে গিয়ে কি আমাকে বলতেছে ক্লাসটা শেয়ার করে দিতে, আমি যে ক্লাসটা শেয়ার করতেছি না? আপনাদের কি ভয় লাগে না যে এই মোটা মানুষটা যেন কি করে? একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, তো দেখেন এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, তো মধ্যযুগের অন্যতম নিদর্শন হচ্ছে গিয়ে কি শ্রীকৃষ্ণ কীর্তন। এখন আমরা দেখব এই মধ্যযুগে আরো কিছু কিন্তু লেখা হয়েছিল। এই মধ্যযুগে একটি জিনিস আরেকটি জিনিস লেখা হয়, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মঙ্গল কাব্য। কি কাব্য? মঙ্গল হচ্ছে গিয়ে কি কাব্য, সেটা লেখা হয়।
এখন দেখেন মঙ্গল কাব্য মানে কি? মঙ্গল কাব্য মানে হচ্ছে যে হইতেছে আগেকার দিনে বিশ্বাস করা হইতো যে দেবতাদের আরাধনা করলেই বুঝি দেবতারা আমাকে কি করবে, সমৃদ্ধি দান করবে। বুঝতে পারছেন? তো এই সমৃদ্ধির উসিলায়, সমৃদ্ধির লোভে অনেক মানুষ কি করছে, দেবতাদের উদ্দেশ্য করিয়া বিভিন্ন প্রকার কাব্য লিখছে। তাহলে দেবতাদের উদ্দেশ্য করে আমি একটু লিখব যে দেবদেবীদের উদ্দেশ্য করে, যে দেবদেবীদের উৎসর্গ করে যে কাব্য লেখা হয়, উৎসর্গ করে যে কাব্য লেখা হয়, তাহলে দেবদেবীদের উদ্দেশ্য করে যে কাব্য লেখা হয় সে কাব্যের নাম কি? সে কাব্যের নাম হচ্ছে মঙ্গল কাব্য। বুঝতে পারছেন? তাহলে দেবদেবীদের উদ্দেশ্য করে। তাহলে আমরা আবারও বলতেছি, এটা শুধুমাত্র কিন্তু ডিউডিমার্সের স্টুডেন্টরাই জানে। আচ্ছা, কি দিবে শেয়ার করলে? আচ্ছা, কিছু দেওয়ার নাই, কিছু দেওয়ার নাই ভালোবাসা ছাড়া। আর আমরা জ্ঞান বিতরণ করি। তবে আপনারা যেহেতু ফ্রি ক্লাসটা করতেছেন, আমার মনে হয় একটু ক্লাসটা শেয়ার করে দেওয়া উচিত। ঠিক আছে, একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, তো দেবদেবীদের উদ্দেশ্য করে যে কাব্য লেখা হয় তাকে বলা হয় মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কয়টি? মঙ্গল কাব্য হচ্ছে 3টি। কি কি মঙ্গল? প্রথমে হচ্ছে মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল হচ্ছে গিয়ে কি কাব্য। তাহলে আপনার কাছে মনে হইতে পারে মনসা মঙ্গল কাব্য মানে কি? মনসা মঙ্গল কাব্য হচ্ছে যে দেবী মনসা দেবী, অর্থাৎ সাপের যে দেবী ছিল তাকে উদ্দেশ্য করিয়া যেই কাব্যটা লেখা হয়েছে। আপনারা সকলে বেহুলা লক্ষিন্দরের নাম শুনছেন না? আপনারা তো শুনছেন যে ওরে বেহুলা আমি মরলে আমায় নিয়ে বেলা, কি ভাষায়ও বেলা, ওই যে শুনছেন না? তো সে বেহুলা লক্ষিন্দরের কাহিনী যেই কাব্যতে লেখা, সেই কাব্যের নাম হচ্ছে মনসা মঙ্গল কাব্য। বুঝতে পারছেন? এই মনসা মঙ্গল কাব্য হচ্ছে গিয়ে কি 2 রকম। যদি বলে মনসা মঙ্গল কাব্যের আদি লেখকের নাম কি, মনসা মঙ্গল কাব্যের আদি লেখকের নাম কি, তখন আমরা বলবো কানাহরি দত্ত। মনসা মঙ্গল কাব্যের আদি লেখকের নাম কি? আমরা বলবো সরি, কানিহরি হয়ে গেছে, এটা হবে কানাহরি, কানাহরি দত্ত। আর মনসা মঙ্গল কাব্যের বিখ্যাত লেখকের নাম কি? বিখ্যাত লেখকের নাম হচ্ছে আপনার বিজয় গুপ্ত। বিখ্যাত লেখকের নাম কি? বিখ্যাত লেখকের নাম হচ্ছে বিজয় গুপ্ত। দেখেন, আদি লেখক আর বিখ্যাত লেখকের ভিতরে পার্থক্যটা কি? আদি লেখক, এই মনসা মঙ্গল কাব্য সর্বমোট 8 জন লেখক হচ্ছে গিয়ে কি লিখছে। কথাটা কি বুঝতেছেন? তো কানাহরি দত্ত আমাদের যে ওস্তাদ আছিল, সে ওস্তাদ যেই মনসা মঙ্গল কাব্যটা লিখছে সেটা জনগণ বুঝেও নাই, লেখাও নাই, বুঝেও নাই। তাহলে এটাকে বলা হয়েছে আদি, আদি কবি। কিন্তু বিজয় গুপ্ত যে হচ্ছে গিয়ে কি মনসা মঙ্গল কাব্যের যে নতুন ধারাটা লিখছে, তখন সেটা মানুষ বুঝছে। একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন, ডিউডিমার্সের যে কানাহরি হবে, যে আমি এটা ঠিক করে নিছি, কানাহরি হবে। দেখেন, ডিউডিমার্সের যদি বলে বাংলা ক্লাস কে নাই, ডিউডিমার্সের সর্বপ্রথম বাংলা ক্লাস নিচে কে? আমি আলামিন মোহিত। তো আমার ক্লাসটা আপনার ভালো লাগে নাই, আমার পরিবর্তে আগামী সপ্তাহে আপনার হচ্ছে নতুন একজন শিক্ষক ক্লাস নিবে। কথাটা বুঝতেছেন? তো ধরেন তার নাম হচ্ছে গিয়ে কি মামুন, সে হইতেছে গিয়ে কি ক্লাস নিবে এবং কি তার ক্লাসটা আপনার ভালো লাগছে। তাহলে যদি প্রশ্ন করা হয় ডিউডিমার্সের বাংলার আদি শিক্ষককে, আমি বলবো আলামিন মোহিত। কিন্তু আমি কি আপনার বিখ্যাত হইতে পারছি? আমার ক্লাস কি আপনার ভালো লাগছে? লাগে নাই। তাহলে বলে কিন্তু মামুনের ক্লাসটা আপনার ভালো লাগছে। তাহলে যদি বলে ডিউডিমার্সের বিখ্যাত বাংলা শিক্ষকের নাম কি, তাহলে সেটা হবে মামুন। কথাটা কি বুঝতেছেন? তো একজন হচ্ছে গিয়ে কি লিখবে, আরেকজন বিখ্যাত হবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে গিয়ে কি নিয়ম। আচ্ছা, মনসা মঙ্গল কাব্যের পরে আসছে কি কাব্য? আসছে হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্য। কি কাব্য? চণ্ডী হইতেছে গিয়ে কি মঙ্গল কাব্য। এই যে চণ্ডী মঙ্গল কাব্য আছে, সেই চণ্ডী মঙ্গল কাব্যেরও হইতেছে 2 জন লেখক। চণ্ডী মঙ্গল কাব্যের আদি যে কবি আছে তাকে বলা হয় মানিক দত্ত। কি দত্ত? মানিক দত্ত। আর চণ্ডী মঙ্গল কাব্যের বিখ্যাত যে লেখক আছে, সে বিখ্যাত লেখকের নাম কি? সে বিখ্যাত লেখকের নাম হচ্ছে মুকুন্দরাম। সে বিখ্যাত লেখকের নাম কি? মুকুন্দরাম। সংক্ষেপে মনে রাখবেন, চণ্ডী মঙ্গল সমান সমান মামু। চণ্ডী মঙ্গল সমান সমান কি? মামু। ড্রামা অ্যাক্টর মিসু সাব্বিরের মতো সেম। ভাইয়া রে, ছাগলামি করিস না। আমি আজকে সিলেট থেকে আইসা এখন পর্যন্ত খাই নাই, এখন পর্যন্ত গোসল করি নাই, কিচ্ছু করি নাই, তোদের ক্লাস নিতেছি। ছাগলামি করিস না, পড়লে ইনশাল্লাহ হচ্ছে গিয়ে কি দেখবে। হ্যাঁ,
আচ্ছা একটু দেখেন, তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের আমরা সহজে মনে রাখবো কি, চণ্ডীমঙ্গল কাব্যের আদি লেখকের নাম কি মানিক দত্ত, আর হইতেছে গিয়ে কি তোমার বিখ্যাত লেখকের নাম কি মুকুন্দরাম। আর চণ্ডীমঙ্গল কাব্য কে লিখছে এটা আমরা সহজে মনে রাখবো কে মামু। চণ্ডীমঙ্গল কাব্য কে লিখছে মামু, বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা হইতেছে গিয়ে কি মঙ্গল কাব্য আছে, সেই মঙ্গল কাব্যের নাম কি, সেই মঙ্গল কাব্যের নাম হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য। অন্নদা মঙ্গল হচ্ছে গিয়ে কি কাব্য, অন্নদা মঙ্গল কাব্য। এই অন্নদা মঙ্গল কাব্য একজন মাত্র লোক লিখছে, তার নাম কি, তার নাম হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র কি গুণাকর, ভারতচন্দ্র হচ্ছে রায় গুণাকর। সবাইকে আমরা বুঝতে পারছি? এই মঙ্গল কাব্য লাইন বাই লাইন যেভাবে পড়াইছি আপনারা কি বুঝতে পারছেন? একটু বলেন তো প্লিজ, মঙ্গল কাব্যটা কি সবাই কি বুঝতে পারছেন? মঙ্গল কাব্য কাকে বলে, মঙ্গল কাব্য কেন লেখা হয়েছিল, মঙ্গল কাব্য কয়টি, কোন মঙ্গল কাব্যের কে লেখক, বিখ্যাত লেখক, আদি লেখক, সবাইকে আমরা 100% বুঝতে পারছি? ডিউডিমাসের বিখ্যাত স্টুডেন্ট যারা প্রায় 100-র উপরে ক্লাস করতেছেন, সবাই একটু অনুরোধ থাকবে, সবাই একটু কমেন্ট করবেন, 100 জনই কমেন্ট করবেন। কেন? আপনারা আপনাদের সময় দিচ্ছেন ডিউডিমার্সকে, আপনারা আপনাদের অর্থ দিচ্ছেন ডিউডিমার্সকে, সুতরাং ডিউডিমার্সের ক্লাস যদি না বুঝেন তাহলে তো ঝামেলা। 100 জনই কমেন্ট করবেন। সবাই কি বুঝতে পারছি আমরা? এই সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা এই ডিউডিমার্সের বাংলা ক্লাস কি খুব খারাপ হয়? একটু বলো তো সবাই, ডিউডিমার্সের বাংলা ক্লাস কি খুব খারাপ হয়? তোমরা কমেন্ট করতে চাও না, তোমরা শেয়ার করো না। তারেক ভাই তো জিতে জিতেছে, তারেক ভাই ইংরেজি ক্লাস বেস্ট হয় আমি জানি, বাংলা ক্লাস কি হইতেছে গিয়ে কি খুব বেশি খারাপ হয়? বলো, যদি খারাপ হয় তাহলে আর আমি হচ্ছে গিয়ে কি ক্লাস নিব না। বলো ডিউডিমার্সের বাংলা ক্লাস কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে তো একটু ক্লাসটা শেয়ার করে দেওয়া উচিত। আমার মনে হয় যে আপনাদের ভালো লাগে না, কথাটা কি বুঝতে পারছেন? যদি হচ্ছে গিয়ে কি ভালো লাগে তাহলে তো ক্লাসটা শেয়ার করে দেওয়া উচিত। আচ্ছা তাহলে আমরা কি করলাম, এটা হচ্ছে লিখলাম। একটু এখন আমরা একটু লিখে নিব। আমাদের মধ্যযুগের মহিলা কবি আছে, হ্যাঁ, মধ্যযুগের একমাত্র মহিলা কবি, মধ্যযুগের হচ্ছে গিয়ে কে একমাত্র যে মহিলা কবি আছে, সেই মধ্যযুগের একমাত্র মহিলা কবির নাম কি? মধ্যযুগের একমাত্র মহিলা কবির নাম হচ্ছে চন্দ্রাবতী। ওই যে একটা গান আছে না, চন্দ্রাবতী ও চন্দ্রাবতী, হ্যাঁ। তাহলে হচ্ছে কি মধ্যযুগের একমাত্র মহিলা কবির নাম কি? মধ্যযুগের একমাত্র মহিলা কবির নাম হচ্ছে চন্দ্রাবতী। এই পাম দিও না, শোনো, ডিউডিমাসের প্রত্যেকটা প্ল্যাটফর্ম স্টুডেন্ট বান্ধব। যদি আমার ক্লাস ভালো না লেগে থাকে তুমি একটা বার বলবা, আর জীবনে কোনোদিন আমার ক্ষমা দেখবা না, বুঝতে পারছো? তাহলে তুমি হচ্ছে গিয়ে কি একটু বইলো যে ক্লাসগুলো কেমন লাগে। তাহলে আমরা দেখছি একটু আগে যে বাংলা সাহিত্যের আদি মহিলা কবির নাম কি? কুক্কুরিপা। এখন আমরা দেখলাম বাংলা সাহিত্যের হচ্ছে গিয়ে কি মধ্যযুগের একমাত্র মহিলা কবির নাম কি? তিনি হচ্ছে চন্দ্রাবতী। তার নাম কি? তার নাম হচ্ছে চন্দ্রাবতী। বুঝতে পারছি? এখন আধুনিক যুগ নিয়ে আসলে বলার কিছু নাই, কারণ আধুনিক যুগ মানে হচ্ছে বর্তমানে আমরা যেই সকল কবি সাহিত্যিকদের দেখি তারা সবাই আধুনিক যুগের, অর্থাৎ রাজা রামমোহন রায়, তারপর হচ্ছে গিয়ে কি আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সবাই আধুনিক যুগের কবি, বুঝতে পারছেন? তাই আধুনিক যুগ নিয়ে আসলে বলার বেশি একটা কিছু নাই, তাই আধুনিক যুগটা একটু স্কিপ করে গেলাম। দেখবেন যে সব জায়গায় আধুনিক যুগটা স্কিপ করে যায়, কারণ এত এত লেখক, এটা হচ্ছে গিয়ে কি দেখার সিস্টেম নেই। এখন আমরা পড়বো হচ্ছে ধ্বনি প্রকরণ। সবাই আজকে এই ক্লাসটি বাপ মা ঘুমাইলে তারপরে পড়বেন, হ্যাঁ, তারপরে দেখবেন। কেন দেখবেন? কারণ বাপ মা যখন দেখবে যে আমার ছেলে অথবা মেয়ে 12 বছর পড়াশোনা করার পর এখনো ক খ পড়তেছে, তাহলে সবার আগে বাপ মা জিজ্ঞেস করবে যে ক খ তুই কইতে শিখছস? বলছে ডিউডিমার্স। বলছে ডিউডিমার্স তোরা ক খ কেটা পড়েছে? কয় মুহিদে, কয় বাটপারে বান্ধে। কিন্তু বাপ মা তো জানে না যে দোলনা থেকে কবর পর্যন্ত জানবো ক খ সারে না, বুঝতে পারছেন? তাই আজকের এই ক্লাসটা বাপ মা ঘুমাইলে তারপরে পড়বেন, বুঝতে পারছেন? বাপ মা ঘুমাইলে তারপরে পড়বেন। দেখেন ধ্বনি কোনগুলা? ধ্বনি সমান সমান হচ্ছে গিয়ে কি আপনার বর্ণ। ধ্বনি সমান সমান হচ্ছে গিয়ে কি বর্ণ, অর্থাৎ যাহা ধ্বনি তাহাই হইতেছে গিয়ে কি বর্ণ। ধ্বনি মানে কি? ধ্বনি মানে হচ্ছে কণ্ঠ নিঃসৃত একটা আওয়াজ। যেমন আমরা হচ্ছে গিয়ে কি বলি ক ক ক, তাহলে দেখেন এটা যে আমি আওয়াজ করছি এটা হচ্ছে ধ্বনি,
কিন্তু যখন আমি এই যে কটা যখন আমি লিখে ফেলবো তখন সেটা কিন্তু আর ধ্বনি থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা বর্ণ হয়ে যাবে। স্যারের এরকম ফ্রি ক্লাস আর কয়টা দেবেন? এটা তো আমি বলতে পারি না, এটা হচ্ছে বাপ্পি ভাই বলতে পারে, আমি কর্মচারী মাত্র, আমি তো আর জানি না। আচ্ছা তাহলে দেখেন, যখন ধ্বনি মানে কি, ধ্বনি মানে হচ্ছে গিয়ে একটা আওয়াজ, ধ্বনি মানে কি, ধ্বনি মানে হচ্ছে গিয়ে একটা আওয়াজ। আর বর্ণ মানে কি, বর্ণ মানে হচ্ছে এই আওয়াজটা লেখার মাধ্যমে হচ্ছে গিয়ে কি সেটা বর্ণ। অর্থাৎ যাহা ধ্বনি তাহাই হইতেছে গিয়ে কি বর্ণ, বুঝতে পারছেন? যাহা ধ্বনি তাহাই হইতেছে গিয়ে কি বর্ণ। বিষয়টি সমস্যা এই কারণে। এখন কি সবাই কি বুঝতে পারতেছেন বাপ্পি ভাই? এখন কি সবাই কি দেখতে পারতেছেন? আটকা যাচ্ছে তো। আচ্ছা এখন কি দেখতে পারতেছেন? একটু কমেন্ট করে জানান তো, এখন কি সবাই দেখতে পারতেছেন? আচ্ছা এটা মনে হয় আপনাদের এখানে নেটওয়ার্কে একটু ঝামেলা হচ্ছে, এই কারণে মনে হইতেছে গিয়ে কি চলে যাচ্ছে। তাহলে দেখেন, এই যে রস্যি ইকার আছে এবং কি হচ্ছে গিয়ে কি দীর্ঘ ইকার আছে, এটা কি একই বর্ণ? এটা কিন্তু একই বর্ণ না, এটা আলাদা বর্ণ। কিন্তু আমরা যখন উচ্চারণ করি যে হচ্ছে গিয়ে কি যে মাসি, আবার হচ্ছে গিয়ে কি উচ্চারণ করি মাসি, তাহলে বলেন কোন মাসি উচ্চারণ করার সময় আপনি রস্য ইকার উচ্চারণ করছেন, কোন মাসি উচ্চারণ করার সময় দীর্ঘ ইকার হইতেছে গিয়ে কি উচ্চারণ করছেন, তা কি বোঝা যাবে? তা বোঝা যায় না। তাই আমরা অনেক সময় বর্ণ আলাদা লিখি কিন্তু উচ্চারণ করি কয়টা? একটা। দেখেন আবার একটু বলি যে হচ্ছে রস্য এবং কি দীর্ঘ, বলেন তো দুইটা কি একই বর্ণ নাকি আলাদা বর্ণ? সবাই একটু হচ্ছে গিয়ে কি বলবো, রস্য এবং দীর্ঘ সবাই কি এটা কি একই বর্ণ নাকি আলাদা বর্ণ? রস্য এবং দীর্ঘ, রস্য এবং কি হচ্ছে গিয়ে কি দীর্ঘ, এটা কি একই বর্ণ নাকি আলাদা বর্ণ? সবাই একটু কমেন্ট করবো প্লিজ। রস্য এবং কি হচ্ছে গিয়ে কি দীর্ঘ দুইটা কি একই বর্ণ নাকি আলাদা বর্ণ? সবাই একটু কমেন্ট করবো আমরা, হ্যাঁ সবাই একটু কমেন্ট করবো। রস্য এবং দীর্ঘ দুইটা কি একই বর্ণ নাকি আলাদা বর্ণ? আচ্ছা আলাদা হচ্ছে গিয়ে কি বর্ণ, সবাই কমেন্ট করতেছে আলাদা বর্ণ, ধন্যবাদ। তাহলে কিন্তু আমরা যখন উচ্চারণ করি, বলেন তো আমার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম হচ্ছে বধূ। যদি বলে আমার বন্ধুর বউয়ের নাম কি? ওর বন্ধুর বউয়ের নাম হচ্ছে গিয়ে কি বধূ। কিন্তু দুইটা যখন আমরা উচ্চারণ করতেছি, বলেন তো দুইটা কি একই বর্ণ উচ্চারণ করতেছি না? বধূ। বলেন প্রথম বধূ উচ্চারণ করার সময় আপনি কি দীর্ঘ উকার উচ্চারণ করতেছেন? পরের বধূ উচ্চারণ করার সময় কি রস্য উকার উচ্চারণ করতেছেন? না, দুইটি ধ্বনি উচ্চারণ করার সময় আমরা একটি ধ্বনি হচ্ছে গিয়ে কি উচ্চারণ করতেছি। তো এই জন্য আপনার স্বরবর্ণ 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বুঝতে পারছেন সবাই? স্বরবর্ণ এবং মৌলিক স্বরধ্বনি কেন আলাদা হলো সবাইকে আমরা বুঝতে পারছি? এই স্বরবর্ণ এবং কি হচ্ছে গিয়ে কি আপনার স্বরধ্বনি কেন আলাদা হলো সবাইকে আমরা বুঝতে পারছি? জাতি একটু কথা বলবে, স্বরবর্ণ এবং স্বরধ্বনি কেন আলাদা হলো জাতি কি বুঝতে পারছে? জাতি বুঝতে পারছে? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন সবাই হচ্ছে গিয়ে কি খাতার ভিতরে সবাই একটু লেখেন, সবাই একটু হচ্ছে গিয়ে কি লেখেন যে উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে 3টি ভাগে ভাগ করা যায়। সবাই একটু কমেন্ট করবো আমরা, ঠিক আছে? উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রসূত, একটা হচ্ছে গোলাকার, আর একটা হচ্ছে স্বাভাবিক। উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রসূত, একটা গোলাকার, আর একটা হচ্ছে স্বাভাবিক। আচ্ছা আরেকবার বুঝাই দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। দেখেন ধ্বনি মানে কি? ধ্বনি মানে হচ্ছে আওয়াজ। আর বর্ণ মানে কি? বর্ণ মানে তার লিখিত রূপ। আমরা অনেক সময় কি করি, এই যে দেখেন মূর্ধন্য এবং কি দন্তন্য। এবার বলেন যিনি হচ্ছে গিয়ে কি বলছেন যে ভাই আরেকবার বুঝাই দেন, বলেন মূর্ধন্য এবং দন্তন্য কি একই বর্ণ নাকি আলাদা বর্ণ? মূর্ধন্য এবং কি দন্তন্য এটা হচ্ছে আলাদা বর্ণ। আলাদা কি? আলাদা হচ্ছে বর্ণ। কিন্তু এই বর্ণটাকে যখন আমরা ধ্বনি হিসেবে উচ্চারণ করি তখন আমরা একটা ধ্বনি উচ্চারণ করি। যেমন যিনি বলছেন যে ভাই আমি বুঝতে পারিনি, তিনি শুধুমাত্র একটু বলবেন। যেমন মন এবং কি মন,
এই দুইটাই আমরা যখন উচ্চারণ করি তখন কি আমরা দুইটাকে কি আলাদা আলাদা উচ্চারণ করি, আমরা দুইটাকে একটা উচ্চারণ করি না? বলেন এইটা উচ্চারণ করেন, এটা কি? এটা হচ্ছে গিয়ে কি মন। এইটা কি? এটা হচ্ছে গিয়ে কি মন। তাহলে উচ্চারণ করার সময় কি আপনি বলছেন যে কোন মন হইতেছে মূর্ধন্য, কোন মন দন্তন্য? যিনি বলছেন যে আমি আরেকবার বুঝাই দিতে, তিনি একটু বলেন তো উচ্চারণ করার সময় কি আমরা কি বলি যে হইতেছে কোন মন দন্তন্য, কোন মন মূর্ধন্য? আমরা কিন্তু বলি না। আমরা এই দুইটার কয়টা উচ্চারণ করি? একটা উচ্চারণ করি, কিন্তু বর্ণ কি আলাদা। এজন্য বর্ণ অনেক সময় বেশি হয়, ধ্বনি অনেক সময় কি হয়? কম হয়। তাহলে যিনি বলছেন যে আমি বুঝতে পারি নাই, তিনি কি বুঝতে পারছেন ভাইয়া? এখন ভাইয়া যিনি বলছেন বুঝি নাই, এখন কি বুঝতে পারছেন? ও ভাইয়া যিনি বলছেন যে হচ্ছে গিয়ে কি আমি বুঝি নাই, এখন কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। হ্যাঁ, যিনি বলছেন যে হচ্ছে গিয়ে কি ভাইয়া আমি বুঝতে পারি নাই, তাহলে এখন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এখন কি বুঝতে পারছেন ভাইয়ারা? যিনি বলছেন যে আমি বুঝতে পারি নাই, ভাইয়া এখন কি 100% কি বুঝতে পারছি? এইবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সাবাস সাবাস। এবার হচ্ছে গিয়ে কি দেখেন, এবার আমরা হচ্ছে আসল পড়ায় চলে যাই। আমাদের মৌলিক স্বরধ্বনি আমরা দেখব যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে গিয়ে কি 7টি, কিন্তু উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উচ্চারণের ভিত্তিতে হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 3টি ভাগে হইতেছে ভাগ করে। সাবিকুন নাহার, সেলুট, গুড, এইভাবে পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়তে চায় এরকম ভাবে পড়তে হয়, ঠিক আছে? তাহলে প্রসূত মানে কি? প্রসূত মানে হচ্ছে ঠোঁটগুলা টান টান থাকবে। ঠোঁটগুলা কেমন থাকবে? ঠোঁটগুলো হচ্ছে টান টান হচ্ছে গিয়ে কি থাকবে। তাহলে সবাই একটু ভাইয়ের সাথে উচ্চারণ করি প্রসূত কোনগুলা? ই, এ, এ। বলেন তো এই যে যে 3টি স্বরধ্বনি আমি উচ্চারণ করলাম, ই, এ, এ, বলেন ঠোঁটগুলা কি টান টান হইছে নাকি হয় নাই? সবাই একটু কমেন্ট করবেন, ঠোঁটগুলা কি টান টান হইছে নাকি হয় নাই? ই, এ, এ, এই 3টি ধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁটগুলা কি টান টান হইছে নাকি হয় নাই? ই, এ, এ, বলেন এই 3টি ধ্বনি উচ্চারণ করার সময় সরল মানে মুখটা হচ্ছে গিয়ে কি টান টান হইছে নাকি হয় নাই? সরি, ঠোঁটগুলা কি টান টান হইছে নাকি হয় নাই? একটু কমেন্ট করে জানাবেন সবাই। জি, অসংখ্য ধন্যবাদ। এখন আপনি যদি উচ্চারণ করতে চান ই, এ, এ, তাহলে আমি সরি, বুঝতে পারছেন? কারণ বলা আছে যে ধ্বনি উচ্চারণ করার সময় কি করতে হবে? স্বর মুখটা এগুলো প্রসূত করতে হবে, টান টান করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আপনার কাছে প্রশ্ন হইতে পারে যে হচ্ছে গিয়ে কি ভাইয়া এই যে এ আর এই যে এ আছে, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? এই দুইটা কেন আলাদা বর্ণ হইল? একটু সবাই একটু দেখেন। আমরা যখন হচ্ছে গিয়ে কি লেখি, বলেন তো এইটা কি? এইটার উচ্চারণটা কি? এইটার উচ্চারণ হচ্ছে এ, এটার উচ্চারণটা কি? এ। কিন্তু আমরা যখন এইটার সাথে ক যুক্ত করি আমরা কি এক বলি? আমরা বলি এক। তাহলে বলেন তো এর মতো উচ্চারিত হচ্ছে নাকি এর মতো উচ্চারিত হচ্ছে? আমরা কিন্তু এক বলি না, আমরা বলি কি এক। তাহলে এর উচ্চারণটা আসলে এর মতো হয় না, হয় কি এর মতো। কিসের মতো? এর মতো। বুঝাইতে পারছি? আবার দেখেন সবাই একটু আমরা সমস্যারে বলবো, এইটা কি? এটার উচ্চারণটা কি? এ। এটার উচ্চারণটা কি? এ। এটার উচ্চারণটা কি? এ। কিন্তু আমরা যখন বলি যে হচ্ছে গিয়ে কি এটাকে আমরা কি একতা বলি নাকি একতা বলি? সবাই বলুন তো, একতা বলি নাকি একতা বলি? আমরা বলি একতা। তাহলে দেখেন আমরা বর্ণ লিখতেছি এ, কিন্তু আমরা উচ্চারণ করতেছি কি? এ। আমরা কি উচ্চারণ করতেছি? আমরা উচ্চারণ করতেছি হচ্ছে গিয়ে কি এ। বুঝতে পারছি? তাই এই জন্য দুইটি বর্ণ আলাদা। তাহলে বলেন এ এবং এ নিয়া সবাইকে আমরা বুঝতে পারছি? এ এবং এ নিয়া সবাইকে আমরা বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানাবো প্লিজ। এ এবং এ নিয়া আমরা কি সবাইকে বুঝতে পারছি? সবাইকে আমরা বুঝতে পারছি? সাবিহা জান্নাত, অসংখ্য ধন্যবাদ। জান্নাত, ফারিয়া, কি পলয়, অসংখ্য ধন্যবাদ। এ এবং এর ভিতরে যে ঝামেলাটা ছিল সবাইকে আমরা বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এ এবং এ নিয়া যে ঝামেলাটা ছিল সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন গোলাকার মানে কি? গোলাকার মানে হচ্ছে তাহলে ঠোঁটগুলা কেমন থাকবে? ঠোঁটগুলা গোল থাকবে। গোলাকার মানে কি? গোলাকার মানে হচ্ছে ঠোঁটগুলা কি থাকবে? গোল। তাহলে গোল থাকলে গেলে সবাই আমার সাথে একটু উচ্চারণ করেন, অ, উ, ও। বলেন এই যে 3টা ধ্বনি আমি বললাম, অ, উ, ও।
বলেন ঠোঁটগুলা কি হয়েছে? গোল হয়েছে না? তাহলে গোল যদি হয় তাহলে গোলাকার হবে। সেটা কি? অ, তারপর হচ্ছে গিয়ে কি উ, আরেকটা হইতেছে ও, আরেকটা হচ্ছে স্বাভাবিক। সেটা কি? সেটা হইতেছে আ। সেটা কি? সেটা হইতেছে আ। তাহলে বলেন উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে যে 3টি ভাগে ভাগ করা যায়, আমরা কি সবাইকে বুঝতে পারছি? এই বাচ্চারা, আমরা কি সবাইকে বুঝতে পারছি? উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে যে 3টি ভাগে ভাগ করা যায়, বাচ্চারা আমরা কি সবাইকে বুঝতে পারছি? বাচ্চারা কোথায়? দুষ্টু ছেলের দল, দুষ্টু মেয়ের দল কোথায় আপনারা? সবাইকে আমরা বুঝতে পারছি? অসংখ্য ধন্যবাদ কাব্য, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা হইতেছে গিয়ে কি দেখলাম যে উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে হচ্ছে গিয়ে কি 3টি ভাগে ভাগ করা যায় এবং কিভাবে সেগুলো হচ্ছে গিয়ে কি ভাগ করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু মুইসা দিই। হ্যাঁ, এখন আমরা স্বরধ্বনি নিয়ে পড়লাম, এখন আমরা পড়বো ব্যঞ্জন ধ্বনি নিয়ে। কি ধ্বনি নিয়ে পড়বো? ব্যঞ্জন হচ্ছে গিয়ে কি ধ্বনি নিয়ে। আমি আবারও বলতেছি, এবার বলো তো, এখন পর্যন্ত আমরা যেভাবে পড়ছি এগুলা যদি তুমি বাসায় বাপ মা সজাগ থাকলে পড়ো, বাপ মায় ইজ্জত দিব? বাপ মায় কোনোদিন ইজ্জত দিবে না। কইবো ইন্টারমিডিয়েট পাস করার পরে এই মুহিত নামক একটা সিট আরে তোরা হইতেছে গিয়ে কেন ক খ শিখায়, তখন ভাই আমার হইতেছে গিয়ে কি বকবো বাপ মায়। তাই আমি অনুরোধ করি বাপ মা ঘুমাইলে পড়বা, বুঝতে পারছো? আবার হচ্ছে গিয়ে কি দেখবা এখন আমি পড়াবো ক খ, বুঝতে পারছো? এখন আমি ক খ পড়াবো, এইটাও বাপ মা ঘুমাইলে পড়বা, বুঝতে পারছো? আর বাড়িতে যদি ছোট পোলাপান থাকে তাহলে কিন্তু ইজ্জত শেষ। ছোট পোলাপান থাকলে দেখবা হচ্ছে গিয়ে কি চেতাইবো। হ্যাঁ, এই যে দেখ এখন পর্যন্ত বুইরা বয়সে ক খ পড়তেছে। তাই বাড়িতে সবাই যখন ঘুমায় যাবে চুপি চুপি ভাবে আজকের এই ক্লাসটা তুমি করবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন, এখন আমরা পড়বো যে হচ্ছে গিয়ে কি বাংলা ক খ। সবাই একটু আমরা খাতার ভিতরে লিখে নিব যে ক খ গ ঘ উ। আচ্ছা গেল। তারপরে কি আছে? তারপর হচ্ছে চ, তারপর হচ্ছে স, বর্গীয় জ, ঝ, তারপর হচ্ছে ইয়, তারপর হচ্ছে ট, তারপর হচ্ছে ঠ, ড, ঢ, মূর্ধন্য, তারপরে কি আছে? ত, তারপর থ, দ, ধ, দন্তন্য, তারপরে কি আছে? প, ফ, ব, ভ, ম। সবাইকে আমরা বুঝতে পারছি? এই বাচ্চারা সবাইকে আমরা বুঝতে পারছি? এই আজিজুর রহমান, তুই রূপসীর পিছনে হইতেছে দৌড়াসকের লেগা, তোরে পড়তে কইছি হচ্ছে কি কি পড়। এখন একটু বড় হয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু বড় যেহেতু হইছো, বড় আজিজুর তোরে কিন্তু মায়ের দিব, তোরে কইছি পড়, তুই রূপসী রাজকুমারীর পিছনে দৌড়াসকে। আচ্ছা তাহলে দেখো আমরা এই ক খ নিয়ে হইতেছে গিয়ে কি পড়লাম, বুঝতে পারছো? ক খ নিয়ে এখন পড়লাম, তো সুতরাং এই ক খটা সবাই একটু সাবধানে পড়বা, ঠিক আছে? আচ্ছা দেখো, ক খর ভিতরে এই যে প্রথম যে 5টি বর্ণ আছে, এই বর্ণকে বলা হয় কি বর্ণ? এই বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। কি বর্ণ? বর্গীয় হচ্ছে গিয়ে কি বর্ণ। তাহলে বলো বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ 5টি। কি কি? ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। তাহলে বর্গীয় বর্ণ কয়টি? বিপুল ভোটে বর্গীয় বর্ণ কয়টি? সবাই একটু কমেন্ট করব, বিপুল ভোটে একটু সবাই কমেন্ট করব। বর্গীয় বর্ণ কয়টি? জাতি দেহি কথা বলে না। বর্গীয় বর্ণ কয়টি রে বাচ্চারা? বর্গীয় বর্ণ কয়টি? সবাই একটু কমেন্ট করব, বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ হচ্ছে গিয়ে কে কয়টি? বর্গীয় বর্ণ 5টি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বর্গের যে শেষের যে 5টি বর্ণ আছে, এই বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ। কি বর্ণ? নাসিক্য হচ্ছে গিয়ে কি বর্ণ। বুঝতে পারছি? আচ্ছা, তখন আমরা হচ্ছে আরেকটু হইতেছে গিয়ে কি দেখবো, বর্গের যে প্রথম যে 2টি বর্ণ আছে, বর্গের প্রথম কয়টি যে বর্ণ আছে, বর্গের প্রথম যে 2টি বর্ণ আছে, এগুলাকে বলা হয় অঘোষ বর্ণ। কি বর্ণ? অঘোষ হচ্ছে গিয়ে কি বর্ণ। তাহলে দেখো তো অঘোষ বর্ণ আসলে কয়টি? অঘোষ বর্ণ হচ্ছে তোমার 10টি। অঘোষ বর্ণ কয়টি? অঘোষ বর্ণ 10টি। কোনটি কোনটি অঘোষ বর্ণ? ক, খ, ছ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। কি বর্ণ? অঘোষ হচ্ছে গিয়ে কি বর্ণ। বর্গের যে শেষের যে হচ্ছে গিয়ে কি বর্ণ আছে, সেই শেষের বর্ণকে বলা হয় ঘোষ বর্ণ। কি বর্ণ? ঘোষ হচ্ছে গিয়ে কি বর্ণ।
তাহলে বর্গের প্রথম দুইটি বর্ণকে কি বর্ণ বলা হয়? অঘোষ বর্ণ। বর্গের শেষের যে তিনটি বর্ণ আছে এগুলোকে বলা হয় ঘোষ বর্ণ। তাহলে ঘোষ বর্ণ কয়টি? গ ঘ উ, গ ঘ, জ ঝ, ড ড, দ ধ, ব ভ। বুঝতে পারছো? এখন দেখো বর্গের ভিতরে আরেকটু হইতেছে গিয়ে কি এটার ভিতরে একটু ঝামেলা আছে। একটু হচ্ছে সবাই দেখো, বর্গের প্রথম যে বর্ণটা আছে এগুলাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। কি প্রাণ ধ্বনি? অল্প প্রাণ। তাহলে এই সিরিয়ালে যতগুলা আছে সবগুলা অল্প প্রাণ। তারপরেরটা কি? তারপরে হচ্ছে মহাপ্রাণ। তারপরটা কি? মহাপ্রাণ। তাহলে এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলা কি প্রাণ? মহাপ্রাণ। তারপরেরটা কি প্রাণ? তারপরেরটা হচ্ছে আবার অল্প প্রাণ। তাহলে এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলা অল্প প্রাণ। তারপরেরটা হচ্ছে গিয়ে কি আবার মহাপ্রাণ। তাহলে এই সিরিয়ালে যতগুলো আছে ততগুলো হচ্ছে গিয়ে কি মহাপ্রাণ। সবাই কি আমরা তাহলে হইতেছে গিয়ে কি বুঝতে পারছেন? এগুলো হচ্ছে গিয়ে কি পারি। অসংখ্য ধন্যবাদ। তাহলে এগুলো হইতেছে গিয়ে কি আমাদের দেখতে হবে। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। এখন দেখেন আপনাকে একটু হচ্ছে জিনিসগুলো দেই, যে এই জিনিসটা কি আপনাদের কাছে অনেক সময় দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোতে আপনাকে তুলে দেয় যে নিম্নের কোনটি ট বর্গীয়। সবাই একটু কমেন্ট করবো তো, নিম্নের কোনটি ট বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি? ট বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? সবাই একটু কমেন্ট করবো। ট বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? সবাই একটু কমেন্ট করবো। সবাই একটু কমেন্ট করব। ট বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? সবাই একটু কমেন্ট করব। ট বর্গীয় অঘোষ মহাপ্রাণ হচ্ছে গিয়ে কি ধ্বনি কোনটি? সবাই একটু কমেন্ট করব। ট বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? ট বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? সবাই একটু কমেন্ট করব প্লিজ। ট বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? ট বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? সবাই একটু কমেন্ট করে আমরা জানাবো। হ্যাঁ, ট বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি। অসংখ্য ধন্যবাদ। বাহ, ডিউ ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট মেধাবী। আমি হচ্ছে গিয়ে বাপির কাছে আজীবন কৃতজ্ঞ, তারা মেধাবী স্টুডেন্টকে আমাকে হচ্ছে গিয়ে ক্লাস করার সুযোগ দিছে। আবার সবাই বলো, ত বর্গীয় ত ত ত ত বর্গীয় অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? ত বর্গীয় অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? ত বর্গীয় অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? সবাই একটু কমেন্ট করবো। ত বর্গীয় অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? বাচ্চারা সবাই একটু কমেন্ট করবো। ত বর্গীয় অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? বাচ্চারা ত বর্গীয় ত ত ত বর্গীয় অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? ত নিজেই। সাবাস অবনীশা পাল রতন, এম কে কথা, সাবাস, অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখছেন সবাই, তাহলে কি আমরা এই যে যে চার্টটা আছে এই চার্টটা কি সবাই 100% বুঝছি কিনা? সবাই একটু কমেন্ট করে জানাবো। বাচ্চারা সবাই একটু কমেন্ট করে জানাবো। সবাই এই যে যে হচ্ছে গিয়ে কি যে ইটা আছে চার্টটা আছে এই চার্টটা কি সবাইকে 100% কি আমরা বুঝছি? সবাই যদি বুঝে থাকি তাহলে একটু কমেন্ট করে জানাবো। বাচ্চারা একটু কমেন্ট করে জানাবো। সবাই যদি 100% বুঝে থাকি তাহলে একটু কমেন্ট করে জানাবো। রূপসী রাজকুমারী, ধন্যবাদ। সবাই 100% বুঝছি তো? ধন্যবাদ 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 ধন্যবাদ, অসংখ্য হচ্ছে গিয়ে কি ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে কি দেখেন তো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যেন কি বলে? আচ্ছা দেখেন, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে সেই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত হচ্ছে গিয়ে কি রূপ। তো সেই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কি বলা হয়? বলা হয় হচ্ছে গিয়ে কি কার। তো কার আছে কয়টি? কার এই পৃথিবীতে আছে হচ্ছে গিয়ে কি 10টি। তাহলে একটা বেডার কার নেই, সেই বেডার নাম কি? সেই বেডার নাম হচ্ছে অ। এজন্য অকে কি বলা হয়? অকে বলা হয় নীলিন বর্ণ, ওকে বলা হয় নীলিন বর্ণ, ওকে বলা হয় বিলীন বর্ণ, আবার ওকে বলা হয় নিরপেক্ষ বর্ণ, আবার ওকে বলা হয় অস্পর্শ বর্ণ। ওকে কি বর্ণ বলা হয়? ওকে বলা হয় অস্পর্শ বর্ণ। এতগুলা আছে অ এর নাম, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে হচ্ছে কি একই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার আছে কয়টি? কার আছে 10টি। একটা বেডার কার নেই, সে বেডার নাম কি? সে বেডার নাম হচ্ছে অ।
এই অকে কি বর্ণ বলা হয়? অকে বলা হয় নীলিন বর্ণ বা বিলীন বর্ণ। নীলিন বা বিলীন বর্ণ মানে কি? নীলিন বা বিলীন বর্ণ মানে হচ্ছে যে অ যে আছে, এই অটা সকল বর্ণের ভিতরেই আছে, কিন্তু সেটা দেখা যায় না। সবাই একটু আমার সাথে সমস্বরে একটু উচ্চারণ করবা প্লিজ। সবাই একটু উচ্চারণ করো তো ক। সবাই একটু সমস্বরে আমার সাথে উচ্চারণ করো তো ক। ক। তাহলে ক এর ভিতরে একটা কি আছে? অ আছে, কিন্তু সেই অটা কি দেখা যাচ্ছে? অটাকে কিন্তু দেখা যাচ্ছে না। এজন্য অকে বলা হয় নীলিন বা বিলীন বর্ণ। যেমন আমরা বায়ুর সাগরে বসবাস করতেছি, তাহলে আশেপাশে যে বায়ু আছে, এই বায়ুটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে বায়ুগুলো কি হিসেবে আছে? বিলীন হিসেবে আছে। বুঝতে পারছি? আবার দেখো, ককে বলা হয় নিরপেক্ষ বর্ণ। নিরপেক্ষ বর্ণ মানে কি? নিরপেক্ষ বর্ণ মানে হচ্ছে কটা বিএনপির সাথেও আছে, আওয়ামী লীগের সাথেও আছে, মানে কি এটা নিরপেক্ষ। তো ঠিক একই রকম এই যে অটা আছে, এই অটা স্বরধ্বনির ভিতরে আছে, অটা ব্যঞ্জন ধ্বনির ভিতরেও হচ্ছে গিয়ে কি আছে। বুঝতে পারছো? আবার হচ্ছে অস্পর্শ বর্ণ। এই যে হইতেছে গিয়ে কি অটা যে আছে, এই অটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিচ্ছু করা যায় না, এই জন্য অকে বলা হয় অস্পর্শ বর্ণ। সবাইকে আমরা অ এর যে বিভিন্ন প্রকার যে নামটা আছে, এই নামটাকে আমরা বুঝতে পারতেছি? এম কে কথা, অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমরা বুঝতে পারছি? এবার বলো, ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আর ফলাগুলো আমরা সংক্ষেপে শিখবো কিভাবে? আমরা শিখবো হচ্ছে মজার লবণ বলে। ফলাগুলো আমরা কি হিসাবে শিখবো? মজার হচ্ছে গিয়ে কি লবণ। তাহলে বলো, মজার লবণের ভিতরে ম মানে কি? ম মানে মফলা। জ মানে কি? জ মানে জফলা। র মানে কি? র মানে লফলা। ল মানে কি? লফলা, বফলা, নফলা। তাহলে ফলা কয়টি? ফলা হচ্ছে গিয়ে কি 6টি। আর এই ফলাগুলাকে আমরা হচ্ছে কিভাবে বুঝবো? ফলাগুলাকে আমরা বলবো মজার লবণ, সংক্ষিপ্ত ভাবে। কিভাবে হচ্ছে গিয়ে কি বুঝবো? মজার হচ্ছে গিয়ে কি লবণ। সবাইকে আমরা বুঝতে পারছি? আজকের যে হচ্ছে গিয়ে কি আমাদের ধ্বনি প্রকরণ নিয়ে যে আলোচনাটা এতক্ষণ করলাম, সবাই কি 100% বুঝতে পারছি? বলতো, ধ্বনি নিয়া বা ধ্বনি প্রকরণ নিয়ে আমরা যে হচ্ছে গিয়ে কি ক্লাসগুলো নিলাম আজকে, বা এখনো নিচ্ছি, আমরা আরো নিব, সবাইকে 100% বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানাবা প্লিজ। 100% সবাইকে বুঝতে পারছি? তোমাদেরকে মনে হচ্ছে যে হচ্ছে ডিউ ডিমার্সের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন পূরণ ব্যাচ আছে, এই ব্যাচে ভর্তি হইলে তোমার কাছে কি মনে হয়? যে হইতেছে গিয়ে কি তোমার কি লস হবে? কি মনে হয় বলো তো? ডিউ ডিমার্সের 100% ডিউ ডিমার্সের হচ্ছে গিয়ে কি যে শেখ শিখা ইসলাম, আচ্ছা এগুলো বাদ। আচ্ছা বলো তো, ডিউ ডিমার্সের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচে ভর্তি হইলে তোমার কি লস হবে? কি ববিতা ত্রিপুরা তো লস হবে না? কিরে ববিতা ত্রিপুরা লস হবে বোন? আমরা যদি এইভাবে যদি হচ্ছে গিয়ে কি পড়াই, তাহলে বলতো তোমাদের কি লস হবে? এইভাবে যদি এরকম পুঙ্খানুপুঙ্খ হয়ে পড়াই, তোমাদের কি লস হবে? বাংলা যত জানবে তত মজা লাগবে। জি অসংখ্য ধন্যবাদ আব্দুল গনি। জি স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা হইতেছে গিয়ে কি এটা হচ্ছে গিয়ে কি দেখলাম, ঠিক আছে। আচ্ছা এখন হইতেছে গিয়ে কি আমাদের যে আজকে যে হচ্ছে গিয়ে কি কুলা ছিল, তোমরা যারা হচ্ছে ডিউ ডিমার্সের যে নিয়মিত যে স্টুডেন্ট গুলা আছো বা হচ্ছে যারা ভর্তি হয়েছো, তারা লেকচার শিট তো পাইয়া যাবা। সেই লেকচার শিটের ভিতরে তোমরা দেখবা যে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ আছে। পুরুষ এবং কি বাচক শব্দ? স্ত্রী হচ্ছে গিয়ে কি বাচক শব্দ। এই পুরুষ এবং স্ত্রীবাচক যে শব্দগুলো আছে, সেই পুরুষ এবং স্ত্রীবাচক শব্দগুলো থেকে সবচেয়ে বেশি সবার আগে যেটা মুখস্থ করবা সেটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, আবার নিত্য স্ত্রীবাচক শব্দ। এগুলো একটু মুখস্থ করবা। নিত্য পুরুষবাচক বা নিত্য স্ত্রীবাচক মানে কি? আচ্ছা আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। কিরে তুই কি আমাকে ক্লাস করে কি হতাশ নাকি? ওই বাদ পার বেটা, বল তুই কি হতাশ আমাদের ক্লাস করা? আমার কোনো লাভ লস নেই, আমার জীবনটাই লস। তুই কি হতাশ নাকি রে? আচ্ছা ডিউ ডিমার্সের যে হচ্ছে গিয়ে কি লেকচার শিটটা আছে, সবচেয়ে বিশ্লেষণ ধর্মী যে লেকচার শিট, সেখান থেকে যায়া তুমি সবার আগে যেটা মুখস্থ করবা সেটা হচ্ছে যা অত্যাচার আছে করেন ভাই, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, বলতে পারতেছি না। তো এই যে দেখেন, একটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, একটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলা? যেই সকল শব্দগুলা শুধুমাত্রই হচ্ছে গিয়ে কি মেয়েদের জন্য। হ্যাঁ দেখবা যে মেয়েদের জন্য আছে হচ্ছে গিয়ে কি সতীন,
শুধুমাত্র নিত্য স্ত্রীবাচক শব্দ, এগুলো কোনো পুরুষবাচক শব্দ নাই। তারপর দেখবো যে ছলনাময়ী, এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ ছলনা শুধুমাত্র মেয়েরাই করতে পারবে, ছেলেরা করতে পারবে না, তাই এটা নিত্য স্ত্রীবাচক শব্দ। এগুলো একটু তোমরা মুখস্থ করে নেবা। নিত্য পুরুষবাচক শব্দ যা হচ্ছে গিয়ে কি দেখবা যে কবিরাজ, এই কবিরাজ হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। কেন? কারণ পুরুষরা হইতেছে গিয়ে কি নিত্য পুরুষবাচক হচ্ছে গিয়ে কি শব্দ। কবিরাজের কোনো স্ত্রীবাচক শব্দ নাই, মানে কবিরাজের বউ যদি কোনোদিন কবিরাজ হয় তাহলে সমস্যা আছে আর কি, বুঝতে পারছো? একটা মনে রাখবা যে হচ্ছে সতীন, ছলনাময়ী, এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ আর কি। হ্যাঁ, মানে মেয়েদের সতীন হয়, ছেলেদের কোনোদিন সতীন হয় না। হ্যাঁ, ছলনা সবসময়, ছলনা মানে চিটারি করা বা অন্য কিছু করা, এগুলা মেয়েরাই করতে পারে, ছেলেরা করতে পারে না। যদি করতো তাহলে তো আমাদেরও মনে করো যে নিত্য পুরুষবাচক শব্দ হইতো। তুমি দেখবা যে নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলা। হ্যাঁ, নিত্য পুরুষবাচক শব্দ দেখবা যে হচ্ছে গিয়ে কি মহাপুরুষ, এই যে শব্দটা আছে এটা কিন্তু নিত্য পুরুষবাচক শব্দ। দেখবা যে হচ্ছে গিয়ে কি যেই সকল পুরুষরা অনেক ভালো কাজ করে তাদেরকে বলে মহাপুরুষ, কিন্তু যেই সকল নারীরা ভালো কাজ করে তাদেরকে কিন্তু মহা নারী বলা হয় না। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি, বুঝতে পারছো? তাহলে তোমরা যে নিত্য পুরুষবাচক শব্দ এবং নিত্য স্ত্রীবাচক শব্দ এগুলো একটু মুখস্থ করে নিবা, বুঝতে পারছো? কারণ এগুলোতে বোঝানোর কিছু নেই, খালি জাস্ট মুখস্থ করবা। সবাইকে আমরা বুঝতে পারছি? শেখ ইসলাম বীর পুরুষ, সাবাস বেটা। এই যে দেখো বীর পুরুষ, ঠিক আছে, বীর হচ্ছে গিয়ে কি পুরুষ, তাহলে যেই পুরুষ হচ্ছে গিয়ে কি বীর তাকে বলা হয় বীর পুরুষ। এখন কোনোদিন মেয়েরা বীরও হয় না, তাদেরকে বীর নারীও বলা হয় না আর কি, বুঝতে পারছো? এগুলা স্বাভাবিক বিষয়। আচ্ছা, মহিয়সী নারী তো বলে, মহিয়সী নারী বলে কিনা সেটা আমি জানি না আর কি। ওই বিষয়ে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দতে কিছু বলা নেই। কাব্য কথা বলে কাপুরুষ, ওগুলা খারাপ জিনিস, ওগুলা বলে না, ঠিক আছে? কাপুরুষ বলতে শব্দ নেই। পুরুষ দুই পুরুষ, একটা হচ্ছে সুপুরুষ, একটা হচ্ছে মহাপুরুষ। হ্যাঁ, কাপুরুষ বলতে কোনো শব্দ নেই, এগুলা জনগণ বানায় আর কি। তো দেখো আমরা হচ্ছে গিয়ে কি একটু চলে যাই সোনার তরীতে। সোনার যে তরীটা আছে, সেই সোনার তরী যে কবিতাটা আছে, সেই কবিতার ভিতরে হচ্ছে গিয়ে কি চলে যাই। হ্যাঁ, আচ্ছা, ডাক্তার, হ্যাঁ ডাক্তার, ঠিক আছে। আচ্ছা, অবিনাশ পাল রতন, এই তুই কি বেড়া না বেডি? তুই মেয়েদের পক্ষে কথা বলতেছিস, তোর খবর আছে, মেয়েদের পক্ষে কথা বলা যাবে না। আচ্ছা দেখেন, সোনার তরী, সোনার তরীটা আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমরা পড়ছি। হ্যাঁ, আমরা একটু দেখি। বাপি ভাই, আমাদের লেকচার শিট কোন জায়গায়? এটাতে? আচ্ছা, এই আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের সোনার তরী যে কবিতাটা আছে, সেই সোনার তরী কবিতাটা আমরা হচ্ছে একটু দেখি, তোমরা একটু দেখো। সোনার তরী হচ্ছে গিয়ে কি কবিতাটা। আচ্ছা দেখো, সোনার তরী কবিতাটা আমি যারা এখনো ভর্তি হও নাই শুধুমাত্র তাদের জন্য এই লেকচার শিটটা আর কি করা, মানে খোলা আর কি, বুঝতে পারছো? এই যে দেখো, আমরা যা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালের যে প্রশ্ন আছে না, সেখানে যাই দেখবো যে সাহিত্যের একটা লাইন উঠাই দিছে, সেখান থেকে তোমার কি করছে, সেখান থেকে হচ্ছে গিয়ে তোমার গ্রামার খুঁজে বের করছে। দেখো আমাদের লেকচার শিটটা ঠিক সুন্দরভাবে হচ্ছে গিয়ে সাজানো। আবার হচ্ছে গিয়ে কোন লাইন দিয়া কি বোঝানো হয়েছে, এটার ভিতরে কি কি ব্যাকরণ আছে সেটাও তুমি পাবা, বুঝতে পারছো? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে স্বপ্নপূরণ ব্যাচ আছে, সেই স্বপ্নপূরণ ব্যাচে যারা ভর্তি হয়েছো, এই বিশ্লেষণ ধর্মী, আমি অহংকার করব না, আমি গ্যারান্টি সহ বলতে পারি যে অনলাইনে যত কোচিং আছে তাদের থেকে ডিউডিমার্সের শিক্ষক প্যানেল এবং ডিউডিমার্সের যে শীট আছে সেই শীট বেস্ট, বুঝতে পারছেন? সেটা হইতেছে গিয়ে কি বেস্ট। বুঝতে পারছো? এটা হইতেছে গিয়ে কি একটু দেখবা। আচ্ছা দেখি আমরা, তাহলে বলা আছে কুলে একা বসে আছি আমি একলা, তাহলে আমি একলা বলতে কাকে বোঝানো হয়েছে? কৃষককে নিজে বোঝানো হয়েছে। ভাড়া ভাড়া বলতে কি বোঝানো হয়েছে? বোঝা বোঝা। ভাড়া ভাড়া মানে কি? ভাড়া ভাড়া মানে হইতেছে গিয়ে কি এই যে বোঝা বোঝা যে হইতেছে গিয়ে কি ধান আছে, সেই ধানগুলা সে হচ্ছে গিয়ে কি তুলে দিছে। বলছে গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তাহলে এটা বলছে গিয়ে কি কে এই মাঝি? কবির মতে এই মাঝি হলো মহাকালের প্রতীক। মহাকাল মানে কি? মহাকাল হচ্ছে সময়। মহাকাল কি? সময়। এই যে আমাদের যে আশেপাশে যে সময়গুলো আছে, আজকে এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউডিমার্সের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে আছে, আজকের এই শুক্রবারের ক্লাস আর জীবনে কিন্তু কি করবে না, আসবে না। শীত কি দিবে? জি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউডিমার্সের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে আসো তাদের জন্য শীত অবশ্যই মাস্ট,
মানে এটা ফরজে কেফায়া, তাদেরকে আমরা শীত দিবই, এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকা উচিত না, আমি বিশ্বাস করি। তো দেখো যে হচ্ছে গিয়ে কি সময়টা যে আছে, এই সময়গুলা কিন্তু আর কোনোদিন আসবে হচ্ছে গিয়ে কি না, স্বপ্নের একদিন বাস্তব হবে, জি অবশ্যই। তাই হইতেছে গিয়ে কি তোমরা কি করবা, একটু পড়বা। তারপর বলছে ভরসা, ভরসা মানে কি আশা বা আশ্বাস। তাহলে কবির কিন্তু নিজের জীবনের উপর কি ছিল না, কোনো ভরসা ছিল না। বলছে যে হচ্ছে গগনে গরজ মেঘ গণ ভরসা, কুলে একা বসে আছি নাই ভরসা। অর্থাৎ কবির জীবনের প্রতি কবির কোনো কি ছিল না, কোনো ভরসা হচ্ছে গিয়ে কি ছিল না, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে বলছে খুর দ্বারা, খুর দ্বারা শব্দ অর্থ হচ্ছে গিয়ে কি খুরের মতো ধারালো যে স্রোত। অর্থাৎ আমাদের যে সময়টা আছে, এই সময়টা কি আপনি বলেন স্মুথ নাকি প্রত্যেকটা পদে পদে হচ্ছে গিয়ে কি বিপদ। তাই খুর দ্বারা বলতে বোঝানো হয়েছে যে মানুষের জীবনের প্রত্যেকটি পদে পদে কি আছে, বিপদ হচ্ছে গিয়ে কি নিহিত, বুঝতে পারছো? তাহলে বাঁকা জল, বাঁকা জল বলতে বোঝানো হয়েছে আমাদের যে সময়টা আছে সেই সময়কে। খরপর্ষা, খরপর্ষা মানে কি শানিত বা ধারালো যে বর্ষা, বর্ষা মানে কি যেটা দেয়া মানুষকে আঘাত করা হচ্ছে গিয়ে কি হয়, এগুলো হইতেছে কি করে। শীত কি প্রিন্ট করা যায়, শীত কি কিনতে হবে, শীট প্রিন্ট করা যাবে, শীট কিনতে হবে না। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউ ডিমার্সের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে আছেন তাদের জন্য শীট ফ্রি, কথাটা বলছেন, শীট কিনতে হবে না। আমরা ওই এত পরিমাণে অরাজকতা বিজনেস করি না, আমরা একবারই হচ্ছে গিয়ে কি আপনাদেরকে পড়াবো, বুঝতে পারছেন? আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে কি আমরা দেখলাম। এখন দেখো, এখন দেখো সবাই একটু হইতেছে গিয়ে কি তোমরা একটু হচ্ছে গিয়ে কি একটু দেখবা। হ্যাঁ, এখানে আমাদের যে শীটটা আছে সেই শীটটা দেখানোর জন্য বলছে এই যে কবিতার উৎস, অর্থাৎ কবিতাটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। তাহলে সোনার তরী কবিতাটি সোনার তরী নামক কাব্য থেকে হচ্ছে গিয়ে কি নেওয়া হয়েছে। লেখক কি করছে, কুষ্টিয়ার শিলাইদহে পানসি হচ্ছে গিয়ে কি, আচ্ছা আমি হলফ করে বলতে পারি ঢাবির ক্লাস সেরা, মানে বুঝি নাই এটা কি ডিউ ডিমার্সের ক্লাস সেরা বলছো নাকি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস সেরা বলছো, কোনটা? একটু কমপ্লিমেন্ট দিছো, একটু ক্লিয়ার ভাবে দাও ম্যান, এরকম করলে হয়, একটু কমপ্লিমেন্ট ক্লিয়ার ভাবে দাও। তাহলে হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে লেখক পানসি নৌকায় চড়ে আসার সময় এই সোনার তরী কবিতাটা হচ্ছে গিয়ে কি লিখছে। বলছে কবিতাটি একটা প্রতীকী ব্যঞ্জনা নির্ভর, অর্থাৎ কবিতায় যতগুলা শব্দ আছে সব হচ্ছে গিয়ে কি প্রতীক হিসেবে ব্যবহার করেছে। প্রতীক কোনটা জানো? প্রতীক মানে হচ্ছে উপমা। যেমন আমরা বলি মোল্লার দর মসজিদ পর্যন্ত, তাহলে মোল্লাকে আসলে মসজিদ পর্যন্তই যায়, এখানে মসজিদটা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো? তো সোনার তরী কবিতায় যতগুলা লাইন আছে প্রত্যেকটি লাইন হচ্ছে গিয়ে এক একটা উপমা বা প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে, বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তারপর আমরা দেখবো যে হইতেছে গিয়ে কি আমার যে সোনার তরী কবিতার এই যে কবিতার ভিতরে দেখো আমরা কি সুন্দর ভাবে হচ্ছে গিয়ে কি শীটটা সাজাইছি। যে আমার মনে হয় না তোমরা যা একটু দেখতে পারো, আমরা এই যে দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। যে সোনার তরী কবিতার ভিতরে সোনার তরী শব্দটা কয়বার আছে? একবার। সোনার তরী কবিতায় সোনার এই যে শব্দটা আছে এটা কয়বার আছে? এটা হচ্ছে গিয়ে কি 3 বার। সোনার তরী কবিতায় তরী শব্দটি কয়বার আছে? 4 বার। সোনার তরী কবিতায় সোনার ধান শব্দটি কয়বার আছে? 2 বার। সোনার তরী কবিতায় কতটি লাইন আছে? 42টি লাইন। তুমি বুঝতে পারতেছো কি পরিমাণ সমৃদ্ধ আমাদের এই শীতটা? কথাটা কি বুঝতেছো কি পরিমাণ সমৃদ্ধ? যে সোনার তরী কবিতায় সোনার তরী শব্দটা 1 বার, সোনার 3 বার, তরী 4 বার, সোনার ধান 2 বার। সোনার তরী কবিতাতে কতটি লাইন? 42টা হচ্ছে গিয়ে কি লাইন, বুঝতে পারছি? তাই যারা এখনো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি স্বপ্ন পূরণ একটি উপমা কবিতা, জি অসংখ্য ধন্যবাদ। তাহলে সোনার তরী কবিতার আমাদের যে হচ্ছে গিয়ে কি লেকচার শিটটা আছে সেই লেকচার শিটটা তোমরা হচ্ছে গিয়ে কি নিয়ে নিবা, কথা কি বুঝতেছো? তাহলে একটু সবাই বলো তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে? ডিউ ডিমার্সের আজকের বাংলা ক্লাসটা কেমন লাগছে? সুদূর সিলেট থেকে আইসা গোসল টোসল সারা, খাওয়া দাওয়া সারা, গলা ভাঙ্গা নিয়ে তোমাদের ক্লাস নিছি। বলো আজকের ক্লাসটা কেমন লাগছে? একটু সবাই একটু জানাবা প্লিজ। আজকের ডিউ ডিমার্সের বাংলা ক্লাসটা আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাবিয়া জান্নাত বলছে আলহামদুলিল্লাহ। পুষ্প ডিএন বলছে হইতেছে গিয়ে কি ভালো। আজকের ক্লাস ওয়াও ওয়াও, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ভালো লাগছে ভাইয়া। ঠিক আছে, সুন্দর উপস্থাপনা। তাহলে আমাকে একটু তোমার ছুটি দাও। আজকে তো যেই আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেই আলোচ্য বিষয় নিয়ে হচ্ছে গিয়ে কি তোমাদের সাথে অনেক কথা বললাম, তাহলে আমি একটু ছুটি নেই।
আমার পক্ষ হয়ে আজকে বাপ্পি ভাই কিছু কথা বলবে, কারণ তোমরা অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নপূরণ ব্যাচ আছে, সেই স্বপ্নপূরণ ব্যাচে তোমরা ভর্তি হচ্ছ না, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে কি তোমাদের রেসপন্স কম। আমাদের হচ্ছে গিয়ে কি বাপ্পি ভাইকে আমি অনুরোধ করব যে আমাদের যে হইতেছে নতুন যেই শিক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি একটু অনুরোধ করবো বাপ্পি ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি এমনিতে হচ্ছে তোমাদের সাথে কিছু কথা বলতাম। আচ্ছা, আমি পিছিয়ে যাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা নতুন করে একটা সংযোজন এনেছি আমাদের ঢাবি সপ্তপূরণ ব্যাচে। সেই সংযোজনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবছর যারা চান্স পেয়েছে তাদের মধ্যে থেকে আমাদের সি ইউনিট এবং বি ইউনিটের যেহেতু কোর্স আছে, এই দুটো ইউনিটের জন্য আমরা কয়েকজন স্পেশাল স্টুডেন্ট যারা আমাদের এখান থেকে ছিল ওদেরকে হচ্ছে আমরা আমাদের সপ্তপূরণ ব্যাচের কোঅর্ডিনেটর হিসেবে নিচ্ছি। এটা অ্যানাউন্সমেন্টটা করা হয় নাই, তো এটা অ্যানাউন্সমেন্টটা এখন করলাম। তো ওরা হচ্ছে ডিরেক্টলি তোমাদের গাইডলাইন দিবে। আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে, তোমরা ভর্তি হওয়ার পরে যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমার ব্যক্তিগত যে কোনো পরামর্শ, যে কোনো সমস্যা, সেগুলোর অ্যান্সার কিন্তু তারা দিবে সবসময়। এছাড়া হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো দিবা, আগামীকাল কিন্তু আমাদের উইকলি এক্সামে তোমরা যে পরীক্ষা দিবা, পরীক্ষার ফলাফলের পরবর্তীতে আমরা কিন্তু সবগুলা স্টুডেন্টের ফলাফলের বেসিসে আমরা কিন্তু ফোন কল দিব। আমাদের আলাদাভাবে একটা ফোন কল টিম তোমাদের জন্য শুধুমাত্র ডেভেলপ করা হচ্ছে, যাতে করে তোমার রেগুলার আপডেট আমরা পাই। তো আমরা কিন্তু খরচ করতেছি তোমাদের জন্য, তোমরা কোর্সে ভর্তি হতে কার্পণ্য করার কোনো কিছু দেখি না। আর এখানে তোমরা অলরেডি দেখছো যে তোমাদের জন্য আমরা কি কি সুযোগ সুবিধা রেখেছি। আমি জাস্ট অ্যাড করি, তোমাদেরকে অ্যাড করলে তোমরা বুঝতে পারবে যে প্রথমত হচ্ছে আমরা কি দিচ্ছি, আমরা তোমাদেরকে কি দিচ্ছি সেটা বলি একটু। হ্যাঁ, জাস্ট ওভারঅল একটা ধারণা দিই তোমাদেরকে। প্রথমত হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাস আমরা এখন আপাতত 21 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস দিচ্ছি ডিউডিমার্স গ্রুপে। আমাদের পেইড বেসে যারা আছো তাদের জন্য এই পরামর্শটা দরকার। ডিউডিমার্স গ্রুপে আমরা এখন পর্যন্ত 21 তারিখ পর্যন্ত আমাদের রুটিন আছে, 21 তারিখ পর্যন্ত আমরা ফ্রি ক্লাস রাখবো। 22 তারিখ থেকে আমাদের পেইড বেসে ক্লাস শুরু। পেইড বেসে ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, সিক্রেট গ্রুপে ক্লাস হবে। এই ফেসবুক গ্রুপের মধ্যে আমরা হচ্ছে লাইভ ক্লাস নিব, এখন যেরকম লাইভ ক্লাস হচ্ছে এরকম লাইভ ক্লাস থাকবে। এছাড়াও সলভ ক্লাস যেগুলো হবে সেগুলো হবে কি জুমের মাধ্যমে, অর্থাৎ জুমের মাধ্যমে সরাসরি তুমি প্রশ্ন করতে পারবে, তোমার যে কোনো সমস্যা সমাধান করে দিতে পারবে। এখন একটা কমন সমস্যা আমরা দেখি যে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে এগুলো খুঁজে পাওয়া যায় না, ক্লাস খুঁজে পাওয়া যায় না, লেকচার শিট পাওয়া যায় না, এক্সাম দেওয়া যায় না। এই সকল সমাধানের জন্য আমাদের আছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে তোমাদের ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে আচ্ছা আমি তোমাদেরও অ্যান্সারগুলো দিব, তো আমার কাছে থাকুক স্যার। তোমাদের হচ্ছে ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে সেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে সরাসরি যাবে। ওয়েবসাইটে তুমি একই সাথে লেকচার শিট বাটন পাবা। তুমি অলরেডি পেজে গেলে আমাদের এগুলো কিভাবে আমি দিয়ে দিচ্ছি। লেকচার শিট বাটন পাবা, তারপর হচ্ছে ক্লাস স্লাইড বাটন পাবা, যেসব স্লাইড হচ্ছে আমরা স্মার্ট বোর্ড ইউজ করি সেগুলো পাবা। এবং নাম্বার 3 হচ্ছে কুইজ পাবা, অর্থাৎ ওই টপিকের উপর তোমার এক্সাম থাকবে, এবং ওই টপিকগুলোর এক্সামের পরবর্তীতে তুমি কত মার্ক পাচ্ছ, কোনটা নেগেটিভ মার্কিং সহকারে অবশ্যই কত মার্ক পাচ্ছ, এন্ড কোনটা ভুল হচ্ছে, সব বিষয় কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারছো, এবং কারেক্ট অ্যান্সার কোনটা সেটাও দেখতে পারবে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে তোমাদের ব্যক্তিগত যে কোনো গাইডলাইন, যে কোনো পরামর্শের জন্য টেলিগ্রাম গ্রুপ অল টাইম অন। ফেসবুক গ্রুপে শুধু ক্লাস, শুধু নোটিস, আর টেলিগ্রাম গ্রুপ তোমাদের ডিসকাশনের জন্য, যাতে করে তোমার প্রয়োজনে আমরা তোমার পাশে থাকতে পারি। আমরা এখানে চেষ্টা করি কোয়ালিটি এনশিওরের জন্য। এই কোয়ালিটি এনশিওর করার জন্য আমাদের একটা টিম শুধু কাজ করে, শুধু কোয়ালিটি এনশিওর করার জন্য। তারপরেও আমরা যথেষ্ট সিনসিয়ার তোমাদের ক্লাসগুলো ঠিকভাবে মেনটেন করার জন্য। ইনশাল্লাহ ক্লাস রুটিন অনুযায়ী আমরা ক্লাসগুলো নিব, আর তোমার দায়িত্ব থাকবে তুমি আমাদের পড়াগুলো রেগুলার পড়া, রেগুলার এক্সাম রেগুলার দেওয়া, এবং খারাপ করলে সেটা জানানো, কি কারণে খারাপ করতে হবে সেটা আমাদেরকে জানানো। আমরা ডে বাই ডে আমাদের নিজেদের আপডেট করছি। ইনশাল্লাহ তোমাদের একটা স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, একটা স্বপ্ন নিয়ে তোমরা আমাদের ডিউডিমার্স গ্রুপে আছো, ঢাবি সপ্তপূরণ ব্যাচে আছো। তোমার স্বপ্ন ফিল আপের দায়িত্ব আমার, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের। তোমার স্বপ্ন পূরণ করবো আমরা ইনশাল্লাহ, সে প্রতিজ্ঞাবদ্ধ আমরা আছি আমাদের জায়গা থেকে। তোমার আমাকে দিতে হবে শুধু পরিশ্রম, তোমার আমাকে দিতে হবে ডেডিকেশন এবং কমিটমেন্ট। এই তিনটা জিনিস আমাকে দিতে পারলে তুমি হবে আগামী ঢাবিয়ান। আজকে এই পর্যন্তই, সময় আর বেশি নিচ্ছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই রিমুভ করেছি আমার এখানে।